2 নম্বর লেকচার। হ্যাঁ, তো আমরা আগের দিন পড়ছিলাম কোন পর্যন্ত? আগের দিন আমরা জানছিলাম যে কেন গ্লুকোজকে কি বলা হয়, কেন গ্লুকোজকে না, কেন বিজারক শর্করা বলা হয়, বিজারক শর্করা কি, বা যদি কখনো সৃজনশীলে চলে আসে যে বিজারক শর্করা কাকে বলে, সেটা কিভাবে আমরা আনসার করব, এটা আগের দিন আমরা জানছি। রাইট? কি হইল? ওয়েট, সাউন্ড একটু প্রবলেম। ওকে, সাউন্ড একটু প্রবলেম করতেছিল, ঠিক করে নিলাম। তো আগের দিন আমরা এগুলো জানছি যে কিভাবে কোনটাকে কি বলে, এবং সৃজনশীলের ব্যাপারগুলো কিন্তু আগের দিন আমরা দেখছি যে তোমার ধরো কি থাকলে একটাকে আমরা বিজারক শর্করা বলবো, বিজারক শর্করার ক্ষেত্রে বিক্রিয়া কেমনে হয়, বেনেডিক্ট দ্রবণ কি, এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো আমরা হচ্ছে জানছি আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা শর্করার প্রকারভেদ নিয়ে আরও ডিটেল জানবো। যেমন আগের প্রিভিয়াস ক্লাসে আমরা শর্করা প্রকারভেদের মধ্যে জানছিলাম যে 2 টাইপের ক্লাসিফিকেশন আমরা করতেছি, একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে আর একটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে। তো আজকের ক্লাসে আমরা জানবো তার রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে শর্করা কীরকম টাইপের হয়ে থাকে এবং তার গাঠনিক এককের ধরন, গাঠনিক এককের ধরন অনুসারে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তো তারপর ধরো তুমি কাজের ভিত্তিতে তুমি চাইলে কি করতে পারো, ক্লাসিফিকেশন করতে পারো। তো আমরা আজকে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা করব, যে শর্করাকে আমরা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। তাহলে রাসায়নিক গঠনের ভিত্তিতে, রাসায়নিক গঠনের ভিত্তিতে, ঠিক আছে, আমরা শ্রেণী বিভাগ করব কার, কার্বোহাইড্রেটের। আচ্ছা, রাসায়নিক গঠনের ভিত্তিতে শ্রেণী বিভাগ করতে গেলে এখানে প্রথমে আমাদের আনতে হবে মোনোস্যাকারাইড। মোনো মানে এক, স্যাকারাইড মানে শর্করা। স্যাকারাইড, স্যাকারাইড শব্দটা আসে স্যাকা থেকে। স্যাকা শব্দের অর্থ হচ্ছে, এই স্যাকা হচ্ছে হৃদয়ের স্যাকা না, এই স্যাকা মানে হচ্ছে সুগার। এই স্যাকা শব্দের অর্থ হচ্ছে সুগার। এই স্যাকা থেকে, এই স্যাকা থেকে শব্দ স্যাকারাইড শব্দটা আসছে। ঠিক আছে? তাহলে এখানে স্যাকার, স্যাকারিন বা স্যাকার শব্দের অর্থ হচ্ছে চিনি বা সুগার। ওকে, আমরা যে খাবারের মিষ্টির জন্য অনেক সময় দেখি না যে স্যাকারিন মিশায়, এই স্যাকারিন শব্দটা এই স্যাকারাইড, স্যাকারিন থেকে স্যাকারাইড শব্দটা আসে। মোনোস্যাকারাইড যেটাকে আমরা এক শর্করা বলি, যেগুলাকে ভাঙলে আর কোনো শর্করা পাওয়া যায় না, যেটাকে ভাঙলে তুমি অ্যালডিহাইড অথবা কিটোন অথবা অনেকগুলা পলিহাইড্রক্সি পাবা। ঠিক আছে? এটাকে বলা হয় মোনোস্যাকারাইড। কি বলা হয়? মোনোস্যাকারাইড, এক শর্করা। ওকে, তারপর আছে কি, তারপর আছে হচ্ছে ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। যখন 2টা মনোস্যাকারাইড একসাথে মিলে তৈরি হয় তখন সেটা হয় ডাইস্যাকারাইড, অথবা যে শর্করাকে ভাঙলে তুমি 2টা মনোস্যাকারাইড পাবা সেটা হবে ডাইস্যাকারাইড। তারপরে কি আছে? অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। ঠিক আছে? অলিগোস্যাকারাইড মানে কি? অলিগোস্যাকারাইড মানে হচ্ছে যেই শর্করাকে ভাঙলে তুমি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। 2টা মনোস্যাকারাইড পেলে ডাইস্যাকারাইড, 3 থেকে 10টা পেলে অলিগোস্যাকারাইড। আর যখন তুমি অনেকগুলা মনোস্যাকারাইড পাবা তখন এটা হবে পলিস্যাকারাইড। ওটা হবে কি? পলিস্যাকারাইড। অর্থাৎ যে শর্করাকে ভাঙলে বা আদ্য বিশ্লেষণ করলে আরো অনেকগুলা এক শর্করা পাওয়া যায়, আর অনেকগুলো কি পাওয়া যায়, এক শর্করা পাওয়া যায়, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে পলিস্যাকারাইড। কি বলা হয়? পলিস্যাকারাইড। আচ্ছা, একটা মিনিট ধরো, শোনো, আমি ক্লাসে ঢুকে গেছি, বুঝছো? আমার ক্লাস শেষ হতে 1-1.5 ঘন্টা লাগবে, তো ততক্ষণ পর্যন্ত একটু পজ দেওয়া লাগবে, আমি এটা রিপ্লাই দিতে পারবো না। ঠিক আছে? আর অফলাইন সেন্টারটা আগের ফোনটি ঠিক ছিল, সবুজ কালারের যে এটা, অফলাইন সেন্টার আগের কালারই ঠিক ছিল। এখন আসো, এই তাহলে আমরা যদি পরীক্ষা আসে যে গঠনের ভিত্তিতে শর্করা কয় রকমের, কি উত্তর করব বলো? যদি পরীক্ষা আসে গঠনের ভিত্তিতে শর্করা কয় রকমের, কি উত্তর দিব? উত্তর দিব অবশ্যই গঠনের ভিত্তিতে শর্করা 4 রকমের। এটা একটা এমসিকিউ আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা পড়তেছি এগুলো কিন্তু পুরোপুরি মেমোরাইজ। এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো পুরোপুরি মেমোরাইজ। মেমোরাইজ মানে কি? যেই তথ্যগুলো এমসিকিউতে আসে, যেগুলো আমাদের মুখস্থ করতে হয়,
যে তথ্যগুলো এমসিকিউ আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হয় এগুলোকে আমরা কি নামে ডাকি, এগুলোকে আমরা হচ্ছে মেমোরাইজ নামে ডাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মনোস্যাকারাইডের মধ্যে কিছু জিনিস আমরা একটু জেনে রাখি। এদেরকে ভাঙলে 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 কি হবে, কোনটাকে ভাঙলে কি পাওয়া যাবে এটা জানি। মনোস্যাকারাইডকে ভাঙলে আর কোনো শর্করা পাবো না। এটাকে ভাঙলে আমি অ্যালডিহাইড মূলক পাবো অথবা কিটোন মূলক পাবো, অ্যালডিহাইড মূলক পাবো অথবা কিটোন মূলক পাবো এবং এবং পলিহাইড্রক্সি পাবো এবং কি পাবো, অনেকগুলা হাইড্রক্সি মূলক পাবো। যারা যারা বুঝতেছো না জাস্ট ধৈর্য ধরো, সামনে শিখে ফেলতে পারবা, টেনশন নেই, কিছু নাই। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড তুমি কি কি পাবা, অ্যালডিহাইড পাবা অথবা কিটোন পাবা এবং পলিহাইড্রক্সি পাবা এবং কি পাবা, পলিহাইড্রক্সি, মানে অনেকগুলো ওএস পাবা, কিন্তু কোনো শর্করা পাবা না, শর্করা ভেঙে যাচ্ছে, এই জন্য এটাকে এক শর্করা বলে, এই জন্য এটাকে এক শর্করা বলে। ডাইস্যাকারাইড কি, ডাইস্যাকারাইড করতে বাংলে যাদেরকে বাংলে দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়, দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়, দুইটি মনোস্যাকারাইড পাওয়া যায়। মনোস্যাকা লিখলাম তাহলে বোঝা যাবে। ও বাই দ্য ওয়ে একটা কথা মনে রাখবা, এই মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা, মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা, মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10 হবে। যে মনোস্যাকারাইডগুলো তৈরি হবে তার কার্বনের সংখ্যা 3 থেকে 10 হবে। এখানে যা লিখছি সবই মেমোরাইজ এমসিকিউ এর জন্য। তাহলে মনোস্যাকারাইডের কার্বনের সংখ্যা 3 থেকে 10। ডাইস্যাকারাইডের কার্বনের সংখ্যা আমাদের দরকার নাই, কারণ ডাইস্যাকারাইডে বলেই দিছে দুইটা মনোস্যাকারাইড থাকবে এবং ডাইস্যাকারাইডের ক্ষেত্রে জিনিস মনে রাখো C12H22O11, তুমি যেই ডাইস্যাকারাইড আনো না কেন সে এটাই হবে, তুমি যেই ডাইস্যাকারাইড আনো না কেন তার পরিচয় এটাই হবে। আমি এখানে একটা কথা বলতে পারি না, ডাইস্যাকারাইড যারা যারা আছে, ডাইস্যাকারাইড যারা যারা আছে এরা একে অপরের সমাণু কথাটা কি আমি বলতে পারি বলতো? ডাইস্যাকারাইড যারা যারা আছে এরা একে অপরের সমাণু কথাটা বললে কি ভুল হবে? হবে না, হবে হবে না ঠিক আছে, হবে, মানে তুমি ডাইস্যাকারাইড সবগুলাকে সমাণু বলতে পারো একটা একটা। অলিগোস্যাকারাইড কখন, যখন 3 থেকে 10টি, যখন 3 থেকে 10টি মনোস্যাকারাইড তুমি পাবা, যখন তুমি 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাবা, যখন তুমি 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাবা। খেয়াল করো এখানে বলছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যার মধ্যে অনেক কার্বন আছে, আর এখানে কি বলছে 3 থেকে 10 কার্বন, তো এটা কিন্তু দুই জিনিস। ওকে, আর পলিস্যাকারাইড কখন, যখন 10-এর অধিক, 10-এর অধিক, 10-এর অধিক মনোস্যাকারাইড তুমি পাবা। যখন তুমি 10-এর অধিক মনোস্যাকারাইড পাবা তখন এটাকে বলা হবে পলিস্যাকারাইড। 10-এর অধিক কত সংখ্যক হইতে পারে? 2 লাখ, 2.5 লাখ, 10 লাখ পর্যন্ত হইতে পারে একটা মনোস্যাকারাইড থেকে, একটা পলিস্যাকারাইড থেকে। যেমন স্টার্চ, কোনো স্টার্চের মধ্যে 2 লাখ গ্লুকোজ পাওয়া যায়, মানে 2 লাখটা মনোস্যাকারাইড পাওয়া যায়, কত বেশি হইতে পারে। ওকে, ওকে দেখো, তাহলে এই হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো জানলাম। তাহলে একটা কথা প্রযোজ্য, সেটা হচ্ছে যে যেই শর্করাই হোক না কেন কার্বন নাম্বার 3 হইতে হবে। তাহলে এখন যদি মনোস্যাকারাইডগুলোতে আসি, কোনো মনোস্যাকারাইডে যদি 3টা কার্বন হয় তখন এটাকে বলা হবে ট্রাইওস। যে কোনো শর্করার নাম শেষে ওস যুক্ত হয়, ট্রাইওস, এবং তার সংকেত কি হবে C3H6O3। কারণ আমরা আগের দিন দেখছি কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কত, 1:2:1। তাহলে যদি 4টা হয় তাহলে কি হবে, টেট্রোস C4H8O4। যদি 5টা হয় তাহলে কি হবে, পেন্টোস সুগার, ডিএনএ তৈরি করতে লাগে, C5H10O5। যদি 6টা হয় তাহলে সেটা কি হবে, হেক্সোস সুগার, C6H12O6, যেমন আমাদের গ্লুকোজের মধ্যে অন্তর্ভুক্ত, ফ্রুক্টোজের মধ্যে অন্তর্ভুক্ত। যদি 7টা হয় তাহলে হবে হেপটোস, C7H14O7। যদি 10টা হয় ডেকোস, যদি 10টা হয় 10 পর্যন্তই হয় ডেকোস, C10H20O10। এর বেশি তো আর হবে না। এই হচ্ছে মনোস্যাকারাইডগুলা, এইগুলো হচ্ছে মনোস্যাকারাইড। তো এইগুলা
মুখস্থ করা লাগে আর এমনি মনে থাকে। এদেরকে ভাঙলে তুমি অ্যালডিহাইড কিটোন এবং অনেকগুলো ওএস পাবে, এর থেকে বেশি কিছু তুমি পাবা না। কেমনে পাবে এটা একটু পরে আমি দেখবো, যারা আজকে নতুন কোনো সমস্যা নেই, আস্তে আস্তে তুমি বুঝে যাবে পড়া। আপাতত এটুকু মনে রাখো যে কার্বোহাইড্রেটকে আমি কীভাবে পাইতে পারি, CnH2nOn, এভাবে আমি যে কোনো একটা সরল কার্বোহাইড্রেট পাইতে পারি, 1 শর্করা পাইতে পারি, মনোস্যাকারাইড পাইতে পারি এই সংকেত দিয়ে 1:2:1। এই দেখো 1:2:1, একটা কার্বন, দুটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এটা দিয়ে তুমি যে কোনো মনোস্যাকারাইড বানাইতে পারবা। ঠিক আছে, মনোস্যাকারাইড বানাইতে পারবা। ওকে, ডাইস্যাকারাইডের বেলায় কি হচ্ছে তাইলে? ডাইস্যাকারাইড তোমাদের বইয়ে কি কি দেওয়া আছে আমি একটু বলি। তোমাদের বইয়ে কি কি ডাইস্যাকারাইড দেওয়া আছে? তোমাদের বইয়ে ডাইস্যাকারাইড দেওয়া আছে সুক্রোজ বা চিনি, যেটাকে আমরা চিনি বলি, সুক্রোজ বা যেটাকে আমরা কি বলি, চিনি বলি। তারপরে আছে ম্যালটোজ, নামটা পরিচিত লাগে? পরিচিত লাগে ম্যালটোজ বা মল্টোজ, নামটা পরিচিত লাগে? এখনো স্টার্চ ভেঙে 2 অণু মল্টোজ তৈরি হয়, এখনো স্টার্চ ভেঙে অনেকগুলো মল্টোজ তৈরি হয়, 2 অণু অনেকগুলো মল্টোজ তৈরি হয়। মল্টোজ আবার তৈরি হয় 2টা গ্লুকোজ দিয়ে, মনে আছে? এই হচ্ছে সেই মল্টোজ। এই মল্টোজ আমরা পরিপাকে পড়ছি। মল্টোজের পরে আছে সেলোবায়োস, সেলোবায়োস এটা আমরা নর্মালি খাই না। তারপর আর কি আছে, গ্যালাক্টোজ, ল্যাকটোজ বাচ্চাদের খাওয়ায় না, ল্যাকটোজেন, ল্যাকটোজ দুধের শর্করা, দুধের মধ্যে আমি শর্করাটা পাই, দুধের যে শর্করা এটার নাম হচ্ছে কি, ল্যাকটোজ। দুধ খাইলে আমরা, দুধ যে মিষ্টি লাগে না খাইলে, দুধ যে খাইলে মিষ্টি লাগে, এটা ল্যাকটোজের কারণে লাগে। দেখছো শীতকালেও এসি চালাইতে হয়, কি একটা অবস্থা, শীতকালেও এসি চালাইতে হয়, তাহলে তো মানে ক্যামেরা গরম হয়ে যায়, গরম হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার ঠান্ডা লাগতেছিল এই জন্য এসি বন্ধ করে দিছি। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, যার সংকেত হচ্ছে C12H22O11। এই প্রত্যেকটাই একে অপরের সমান। মজার বিষয় হচ্ছে এটা, মানে এদের প্রত্যেকের সংকেত কি, এদের প্রত্যেকের সংকেত হচ্ছে C12H22O11 প্রত্যেকেই। তোমরা জানতে চাও এটা কেমনে হয়েছে? জানতে চাও? চলো জানাই। আচ্ছা, এটা একটু পরে, একটু কনসেপ্ট তো এটা আমি একটু পরে দেখাই তোমাদের। আপাতত একটু জানো এগুলো প্রত্যেকে হচ্ছে ডাইস্যাকারাইড এবং প্রত্যেকেরই সংকেত C12H22O11। ঠিক আছে, ডাইস্যাকারাইড। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলছিলাম না, যে কোনো ডাইস্যাকারাইড হলে এটা হবে, এটা সবসময় প্রযোজ্য না, ম্যাক্সিমাম টাইমে প্রযোজ্য, সবসময় না, ম্যাক্সিমাম টাইমে প্রযোজ্য, 90% ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এবার আসি অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে কারা কারা আছে? অলিগোস্যাকারাইডের মধ্যে আছে ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড মানে 4টা স্যাকারাইড, এবং পেন্টাস্যাকারাইড। এই করে তোমাদের বই আলোচনা করছে, দ্যাটস এনাফ। এটার সাথে অনেকে প্যাচ লাগায় ফেলে মনোস্যাকারাইডের। দেখো এরা এক একটা স্যাকারাইড আল্লাহ আল্লাহ, আর এরা কিন্তু মনোস্যাকারাইড। দেখো এখানেও পেন্টা আছে, এখানেও পেন্টা আছে, বাট পার্থক্য কি, এটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর এইখানে কি, এইটা 5টা মনোস্যাকারাইড বিশিষ্ট শর্করা। অর্থাৎ এর মতো 5টা এখানে আছে, এর মতো 5টা এখানে আছে, বা 4টা এখানে আছে। 4টা 6 কার্বন বিশিষ্ট শর্করা মিলাইলে একটা টেট্রাস্যাকারাইড হয়। আর এখানে কি 6টা কার্বন দিয়ে একটা স্যাকারাইড তৈরি হয়েছে, অর্থাৎ এরা এক স্যাকারাইড, এক শর্করা। আর এখানে কি 4টা 5টা বা 6টা স্যাকারাইড। 6টা পর্যন্ত আলোচনা করেন, আমরা 3 4 5 পর্যন্ত হইলেই চলে। বাট এটা 3 থেকে 10টা মনোস্যাকারাইড বিশিষ্ট হইতে পারে, 2টা কিন্তু না। তোমাদের অনেক বই 2 লিখছে, এটা ভুল। 2 হলে তো ডাইস্যাকারাইড হবে, অলিগোস্যাকারাইড না। তোমাদের মনে হবে যে তোমরা কেমিস্ট্রি ক্লাস করতেছো। তোমাদের এসিএস এর নতুন কেমিস্ট্রি টিচার হাসনাত শুভ্র। ওকে, ওকে, এবার আসো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে এইখানে এসে ভাইয়া অনেক ক্লাসিফিকেশন হয়ে যায়। পলিস্যাকারাইডের মধ্যে পলিস্যাকারাইড বহুত টাইপের আছে। ওকে, তো এই পলিস্যাকারাইডের মধ্যে তুমি প্রথমে গঠনের ভিত্তিতে পলিস্যাকারাইড দাঁড় করাইতে পারবা, তুমি কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড দাঁড় করাইতে পারবা, বেশ কয়েকটা ধাপে তুমি কি করতে পারবা, পলিস্যাকারাইড দাঁড় করাইতে পারবা। ঠিক আছে, যেমন পলিস্যাকারাইডের মধ্যে আমরা প্রথমে কাজের ভিত্তিতে বলি, কাজের ভিত্তিতে।
প্রথমে কাজের ভিত্তিতে। একটা কথা বলে রাখি, পলিস্যাকারাইড মানে কিন্তু যেখানে অনেকগুলা কি আছে, অনেকগুলা এক শর্করা আছে, অনেকগুলা শর্করা মিলে একটা পলিস্যাকারাইড তৈরি হয়। যেমন কাজের ভিত্তিতে আছে সঞ্চিত পলিস্যাকারাইড, সঞ্চিত যারা আমাদের দেহের মধ্যে জমা রাখে, যেমন ধরো স্টার্চ উদ্ভিদের দেহে জমা থাকে, যেমন ধরো গ্লাইকোজেন, স্টার্চ আর গ্লাইকোজেন এগুলো উদ্ভিদ দেহে জমা থাকে। স্টার্চ, গ্লাইকোজেন এগুলো উদ্ভিদ দেহে কি থাকবে, জমা থাকবে। এগুলো হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড। আরেকটা আছে গাঠনিক পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড যেটা উদ্ভিদের দেহ তৈরি করবে, যেমন ধরো সেলুলোজ, সেলুলোজ দিয়ে উদ্ভিদের গাছ কাটা পাতা সব কিছু তৈরি হয়। তারপরে আমরা হেমিসেলুলোজ পড়ছি না, হেমিসেলুলোজ মনে করে দেখো তো কোষের গঠন চ্যাপ্টারে তোমাদের হেমিসেলুলোজ বলা হয়েছে না, সেলুলোজ, হেমিসেলুলোজ। আচ্ছা, কাইটিনের কথা মনে আছে স্যার? কাইটিন, কাইটিন মনে করে দেখেন, কাইটিন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের বহিঃকঙ্কাল। ঘাসফড়িঙ্গের কঙ্কাল কি দিয়ে তৈরি ছিল বলো? ঘাসফড়িঙ্গের কঙ্কাল কি দিয়ে তৈরি ছিল মনে আছে? তো এখান থেকে হেমিসেলুলোজ তুমি কেটে দাও, তুমি কাইটিন রাখো, সেলুলোজ আর কাইটিন রাখো, হেমিসেলুলোজ পরে লিখবো, সেলুলোজ আর কাইটিন রাখো তুমি। কাইটিন কি ছিল? কাইটিন ছিল একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, মনে আছে? বারবার বলছিলাম কাইটিন ছিল কি, এটা নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড যা দিয়ে কঙ্কাল তৈরি হয়, মনে করো। এই চ্যাপ্টারটা অনেক বোরিং, এই চ্যাপ্টারটা যার বোরিং লাগবে, এই চ্যাপ্টারটা যার বোরিং লাগবে পুরা পিওর কেমিস্ট্রি, এই চ্যাপ্টার যার বোরিং লাগবে সহজ বাংলা বলে দিই, সে প্রথমত কেমিস্ট্রি পারে না, নাম্বার ওয়ান। এই চ্যাপ্টার যার বোরিং লাগবে বুঝতে হবে তার মানে ক্যাপাসিটি কম সহজ বাংলায়। এই চ্যাপ্টার যার বোরিং লাগবে, মানে পিওর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, সব কিছু কনসেপচুয়াল একটা চ্যাপ্টার, পুরোটাই কনসেপ্ট, কিছু জিনিস মুখস্থ করতে হয়, তা বাদে পুরো চ্যাপ্টারটাই হচ্ছে কনসেপ্টের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার যে পারবে না, প্রথমত তার বেসিক নলেজে ঘাটতি আছে অনেক, আর দ্বিতীয়ত সে কেমিস্ট্রি একদমই পারে না, এবং তার ইন্টার লাইফে কেমিস্ট্রি নিয়ে খুবই মারা খাওয়া লাগবে, সহজ বাংলায় বলে দিলাম, মারা খাওয়া লাগবে কেমিস্ট্রি নিয়ে, এই চ্যাপ্টার যে ভালো করে পারে না। তো কাইটিন হচ্ছে কি ছিল, আর্থ্রোপোডা পর্বের দেহের কঙ্কাল তৈরি করছিল, এই জন্য তো এটা গাঠনিক। সেলুলোজ কেন গাঠনিক? কারণ সে উদ্ভিদের দেহ তৈরি করতেছে। আর এটা কেন সঞ্চিত? কারণ স্টার্চ আমাদের উদ্ভিদ সঞ্চিত করে রাখে, যেমন ধর আমরা যে ভাত খাই বা গম ভুট্টা খাই, এগুলো কিন্তু উদ্ভিদের স্টার্চ খাই আমরা মূলত, উদ্ভিদ সেটা তার মধ্যে জমা রাখছিল। আর গ্লাইকোজেন কি আমাদের মাংসপেশিতে জমা থাকে, এই জন্য সঞ্চিত। ঠিক আছে, আরেকটা আছে, এটা এক্সট্রা ইনফো, সেটা হচ্ছে মিউকো বস্তু। এটা হচ্ছে এক্সট্রা ইনফো, মিউকো বস্তু। মিউকো বস্তু কি? কিছু পিচ্ছিল টাইপের বস্তু আছে যেগুলো মিউসিন তৈরি করে, যেমন পেকটিন, পেপটিডোগ্লাইকন, এগুলোকে মিউকো বস্তু বলে, যেমন পেকটিন, যেমন পেকটিন। তারপরে মিউকো প্রোটিন, তারপরে এই ব্যাকটেরিয়া কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হয়েছিল মনে আছে? পেপটিডো গ্লাইকন, মনে করে দেখো, পেপটিডো গ্লাইকন, এটা দিয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি হয়েছিল, আমি পড়াইছিলাম তোমাদেরকে। এইগুলাকে মিউকো বস্তু বলে, এবং এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো। বলো, এই পুরো এইচএসসি লাইফে এমন কোনো প্ল্যাটফর্ম পাইছো বা এমন কোনো অফলাইন পাইছো যেখানে তোমাদের এক্সট্রা ইনফো সহ পড়াই দিচ্ছে? আর একটা কথা বলে রাখি, এক্সট্রা ইনফোগুলো শুধু যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তেছে তাদের জন্য, সবার জন্য না। এটা অন্যরা স্কিপ করতে পারো, এটা তোমাদের আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই। বাট ইদানিং যা শুরু হয়েছে, অন্য রাইটারের বই থেকে যেভাবে প্রশ্ন করা শুরু হয়েছে, দেখা যাবে যে ফিউচারে এগুলো বোর্ডেও আসা শুরু করছে। আরেকটা কথা, এটা মানতেই হয়, বর্তমান সময়ের আবুল হাসান স্যারের যে বইটা, এটা আমার কাছে মনে হয়েছে এই বইয়ের আপডেট প্রয়োজন, আমার কাছে মনে হয়েছে। কারণ আজিবুর স্যার, তারপরে হচ্ছে মাজেদা ম্যাডাম, যে এই যে বইটা, মাজেদা ম্যাডামের যে বইটা, মাজেদা ম্যাডাম, তারপর হচ্ছে ধরো এই যে আজিবুর স্যারের এই যে বইটা, অক্ষরপত্র পাবলিকেশনের, অনেক ভালো বই, অনেক ভালো। এই বইগুলোর সামনে আবুল হাসান স্যারের বই মানে একদম, মানে সহজ কথা, অনেক আপডেট দরকার আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে। এবং তোমরা খেয়াল করছো বিগত বছরগুলোতে, বিগত 3 বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন এইসব বই থেকে আসছে। আর এটা আলিম স্যারের উদ্ভিদ বিজ্ঞান বই, যদি আলিম স্যারের প্রাণী বিজ্ঞান বই বেশি ভালো। এই বইগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতেছে। আমার মনে হয় যে ফিউচারে এইগুলো থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসা শুরু করবে, এই তথ্যগুলো দেওয়া শুরু করবে বোর্ড পরীক্ষায়। ঠিক আছে, এই জন্য আমি এক্সট্রা ইনফো তোমাদের দিচ্ছি। তবে হ্যাঁ, তুমি এই এক্সট্রা ইনফোগুলো, যেটা এক্স ইনফো লেখা, এগুলো বাদ দিতে পারো তুমি চাইলে,
এগুলো তোমাদের সবার লাগবে না, এগুলো তোমাদের যারা মেডিকেল পড়তে চাও তাদের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে এইগুলাকে মিউকো বস্তু কেন বলছে? এগুলো হচ্ছে মিউকো প্রোটিন, অর্থাৎ মিউকো মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। যেমন পেকটিন কোষপ্রাচীরে তৈরি হয়, ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি হয়। এই যে ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি হয়, এটাও একটা শর্করা, এটা একটা বহু শর্করা, এই জন্য আমি লিখছি। ঠিক আছে, আচ্ছা এটা কিসের ভিত্তিতে দিলাম? এটা আমি কাজের ভিত্তিতে দিলাম। আচ্ছা আরেকটা আছে, এই কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড, আবার মানে গঠনের ভিত্তিতে বা পলিস্যাকারাইড আছে। দেখো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড গঠনের ভিত্তিতে, গঠনের ভিত্তিতে আবার পলিস্যাকারাইড আছে। সেটা কি কি? 1 নাম্বার হোমোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড। হোমো মানে কি বলো তো? হোমো শব্দটা কখন ব্যবহার হয় বলো? হোমো শব্দটা কখন ব্যবহার হয়? যখন সবগুলো একই রকমের জিনিস দিয়ে তৈরি হয়। যেমন সেলুলোজ, সেলুলোজ, তারপর হচ্ছে স্টার্চ, সেলুলোজ, স্টার্চ, এগুলো শুধুমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি, এগুলো শুধুমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি, এগুলা শুধুমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি, এই জন্য এরা হোমোপলিস্যাকারাইড। যেমন এক অণু সেলুলোজ তৈরি করতে গেলে 2000 থেকে 10,000 সেলুলোজ লাগে। যেমন তোমরা পড়ছো, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো কোষের গঠন চ্যাপ্টারে 2 থেকে 3,000 অণু গ্লুকোজ একসাথে মিলে গ্লুকোজের চেইন তৈরি করে, যেটা হচ্ছে সেলুলোজ। তারপরে এরকম অসংখ্য সেলুলোজ মিলে তৈরি করে একটা ক্রিস্টালাইন মাইসিলি, মনে করে দেখো। ঠিক আছে, আর আরেকটা আছে হেটারোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড। অলরেডি এখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে গুচ্ছ পরীক্ষায়, এই জন্য আমি এগুলো পড়াচ্ছি। হেটারোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড কারা? যাদেরকে ভাঙলে শুধুই যে তুমি শর্করা পাবা এমন না, আর অনেক কিছু পাইতে পারো। যেমন আমি তোমাদের কাইটিনের কথা বলছিলাম না, কাইটিন, কাইটিন, কাইটিন কি আসলে বলো তো? নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড, নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। অর্থাৎ তুমি যদি কাইটিনকে ভাঙো, অনেক শর্করা পাবা, ঠিক আছে, আবার অনেক অ্যামাইনো মূলকও পাবা, NH2, অনেক NH2 পাবা, অনেক NH2 পাবা, NH2 অ্যামোনিয়া মূলক পাবা, এই জন্য এটা হেটারো। তারপর ধরো এগার, এটা লিখে রাখো, এগার, এগার। তারপরে পেপটিডোগ্লাইকন, একটু আগে তোমাদেরকে বলছি, পেপটিডোগ্লাইকন। তারপরে হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, এরা অনেকগুলো উপাদান দিয়ে তৈরি হয়। যেমন মিউকোপ্রোটিন, একটু আগে যেটা বলছি, মিউকোপ্রোটিন, মিউকোপ্রোটিন মানে কি? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন দিয়ে তৈরি একটা পলিস্যাকারাইড, নামের মধ্যেই আছে প্রোটিন। তারপরে একটা বস্তু দিয়ে তৈরি না, একটা বস্তু দিয়ে তৈরি না, যেহেতু একটা বস্তু দিয়ে তৈরি না, এই জন্য এদেরকে আমরা কি বলতেছি? হেটারোপলিস্যাকারাইড বলতেছি। আর যদি তারা শুধুমাত্র একটা জিনিস দিয়ে তৈরি হইতো, তাহলে আমি বলতাম হোমোপলিস্যাকারাইড। এটাও এক্সট্রা ইনফো, এবং যা আছে সব মেমোরাইজ, এটাও এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফো মানে হচ্ছে তোমাকে এগুলা সবার জন্য না, তুমি যদি পড়তে চাও তাহলে ভালো। তাহলে এখন আসো, আমি যা যা বললাম একসাথে একটু রিক্যাপ করি। আমরা আগের দিন জানছি স্বাদের উপর ভিত্তি করে শর্করা 2 রকমের, কিছু কিছু শর্করা খাইলে মিষ্টি লাগে, এগুলো সুগার, কিছু কিছু শর্করা খাইতে মিষ্টি লাগে না, বেশিরভাগই মিষ্টি লাগে না, এগুলো হচ্ছে নন সুগার। যেমন চিনি, মধু, ফলের রস, গ্লুকোজ, এগুলো খাইলে মিষ্টি লাগে, সো এগুলো সুগার। কিন্তু ভাত, ডাল, গম, ভুট্টা, আটা, ময়দা, সুজি, এগুলো মিষ্টি লাগে না। বলতে পারো ভাই সুজি খাইতে তো মজা, মিষ্টি লাগে। আরে ভাই সুজির মধ্যে চিনি মিশাই বলে মিষ্টি লাগে, সুজিতে দানা তো মিষ্টি না। তারপর ধরো শাক সবজি যেগুলোর মধ্যে সেলুলোজ থাকে, এগুলো কিন্তু মিষ্টি না, এগুলো হচ্ছে নন সুগার। তাহলে সুগার আর নন সুগার, এটা স্বাদের ভিত্তিতে। তারপর পড়ছে কি বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে বিজারক শর্করা, অবিজারক শর্করা। যে সকল শর্করা অন্যকে বিজারিত করতে পারে তারা বিজারক শর্করা, যে পারে না তাহলে হচ্ছে অবিজারক শর্করা। এটা আমরা আগের দিন দেখছি, এটা আমি সামনে আরও দেখব। ভাইয়া মনোস্যাকারাইড ভাঙলে কি শর্করা পাওয়া যায়? আমি বললাম না একটু আগে, পাওয়া যাবে না মনোস্যাকারাইড ভাঙলে কোনো শর্করা, এই জন্য তো তারা মনোস্যাকারাইড। তাকে ভাঙলে আর কিছুই পাবা না, তাকে ভাঙলে তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বা অ্যালডিহাইড, কিটোন এগুলো পাবা, আর কিছু পাবা না। তাহলে
আমরা মনোস্যাকারাইডগুলো জানলাম, যেগুলোকে বাংলা আর কিছু পাবো না, এবং এখানে অনুপাতটা হচ্ছে 1:2:1 বা CnH2n ON, যেখানে মিনিমাম কার্বনের সংখ্যা 3, সর্বোচ্চ 10। ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। একটা কথা বলে রাখি, পেন্টোসের মধ্যে অনেকে আছে, ট্রায়োসের মধ্যে অনেকে আছে, টেট্রোসের মধ্যে অনেকে আছে, হেক্সোসের মধ্যে অনেকে আছে। এদেরকে একসাথে, যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোস, সবাই C6H12O6, সবাইকে একসাথে হেক্সোস ডাকে। ওকে, ডাইস্যাকারাইড কারা? সুক্রোজ, ম্যালটোজ, সেলুলোজ, ল্যাকটোজ, দুইটা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড তৈরি হয়। 3 থেকে 10টা মিলে তৈরি হলে অলিগোস্যাকারাইড। তার মধ্যে 3টা হলো ট্রাইস্যাকারাইড, 4টা হলো টেট্রাস্যাকারাইড, 5টা হলো পেন্টাস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইডের মধ্যে টাই, পেন্টা, টেট্রা, হেক্সা এগুলো সবই স্যাকারাইড অন্তর্ভুক্ত। আর যখন অনেকগুলা মনোস্যাকারাইড মিলে তৈরি হয় তখন সেটাকে বলে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের আবার কয়েকটা ভাগ আছে, যেমন কাজের ভিত্তিতে তুমি কি পাবা? সঞ্চিত, অর্থাৎ যেই পলিস্যাকারাইড তাদের দেহে জমা থাকবে। উদ্ভিদ দেহে জমা থাকে স্টার্চ, প্রাণী দেহে জমা থাকে গ্লাইকোজেন। তারপরে গঠনের উপর ভিত্তি করে কাজটা কি? গঠন করা। কি গঠন করা? উদ্ভিদের দেহ গঠন করা, যেমন সেলুলোস। প্রাণীর দেহ গঠন করা, যেমন কাইটিন। এটা হচ্ছে মিউকো বস্তু, এটাও কাজের ভিত্তিতে মিউকো বস্তু, যেমন মিউকোপ্রোটিন, হেমিসেলুলোজ, তারপরে হেমিসেলুলোজ না, মিউকোপ্রোটিন, পেপটিডোগ্লাইকন, এগুলো যেমন ব্যাকটেরিয়া কোষ পর্যন্ত তৈরি হয় পেপটিডোগ্লাইকন দিয়ে, যে পেপটিডোগ্লাইকনের মধ্যে শর্করাও থাকে, প্রোটিনও থাকে। আমরা পলিস্যাকারাইডের আরেকটা ভাগ পাইছি, সেটা হচ্ছে কি? গঠনের ভিত্তিতে। হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড যেটার মধ্যে শুধুমাত্র একটা উপাদানই পাবা, আর কিছু পাবা না, যেমন গ্লুকোজ, সেলুলোজ, স্টার্চ তৈরি করতে এগুলো হেল্প করে। আর হেটেরোপলি, যেখানে অনেকগুলো পাবা, অনেক রকমের উপাদান পাবা, বা গ্লুকোজ বাদে অন্য কিছু পাবা, অনেক রকম না, গ্লুকোজ বাদে অন্য কিছু পাবা। যেমন কাইটিন তৈরি হয় নাইট্রোজেন ঘনীত পলিস্যাকারাইড দিয়ে, যেখানে অনেকগুলো অ্যামোনিয়া মূলক থাকে, যেখানে গ্লুকোজের অন্তর্ভুক্ত না বা শর্করার অন্তর্ভুক্ত না। যেমন হেমিসেলুলোজ, কাইটিন, অ্যাগার, এগুলো এটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এক্সচেঞ্জ প্রসেস। এখন আমরা তোমাদের একটা কনসেপ্ট দিব, ডাইস্যাকারাইড কেন ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড স্ট্রাকচার কেন এরকম, একটা কনসেপ্ট তোমাদেরকে দিব। কনসেপ্ট, অ্যাগেন কনসেপ্ট জিনিসগুলো হচ্ছে তোমাকে আমি শিখাচ্ছি, এগুলো পরীক্ষায় আসবে না, সরাসরি কোনো জায়গায় পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে বেসিক জানার জন্য তোমাকে জানতে হবে। ডাইস্যাকারাইডের কনসেপ্ট, ডাইস্যাকারাইড একটা কনসেপ্ট তোমাদের দিব আমি, ডাইস্যাকারাইডের কনসেপ্ট দিব। খেয়াল করো, ডাইস্যাকারাইডের মধ্যে আমরা যার নাম পড়ছি সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ, সুক্রোজ বা চিনি, চিনি বা সুক্রোজ, বাংলায় যেটাকে চিনি বলি, বায়োলজি ভাষায় হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজ তৈরি হয় এখনো গ্লুকোজ, উদ্ভিদ এখনো গ্লুকোজ আর এখনো ফ্রুক্টোজকে মিলিয়ে এখনো সুক্রোজ তৈরি করে। এখনো গ্লুকোজ এখনো ফ্রুক্টোজকে একসাথে মিলিয়ে উদ্ভিদ সুক্রোজ তৈরি করে তার দেহের মধ্যে, এবং এই সুক্রোজ রূপেই চিনিটা উদ্ভিদের সারা দেহে ছড়ায়, এবং এটাকেই উদ্ভিদ ব্যবহার করে। উদ্ভিদ তৈরি করে গ্লুকোজ, সেই গ্লুকোজকে কিছু হচ্ছে ফ্রুক্টোজে রূপান্তর করে, তারপর গ্লুকোজ ফ্রুক্টোজকে একসাথে মিলিয়ে সে চিনি আকারে সারা দেহের মধ্যে উদ্ভিদে ছড়ায় দেয় ফ্লোয়েমের মাধ্যমে, জাইলেম আর ফ্লোয়েম। তাহলে এখনো গ্লুকোজ, এটার রাসায়নিক বিক্রিয়াটা হয় কেমনে দেখো। গ্লুকোজ হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজ হচ্ছে সেম C6H12O6, দুটোই সেম। বিক্রিয়া যখন করবে দুটো একসাথে যুক্ত হবে, রাইট? দুটো একসাথে যুক্ত হলে C12H24O12 হওয়ার কথা। দেখো 1:2:1 কিন্তু মিলছে, সাধারণভাবে যোগ করে দিব, কিন্তু এতই সহজ তুমি একটা জিনিসকে একসাথে মিশাই দিবার চিনি হয়ে যাবে না, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে। আর রাসায়নিক বিক্রিয়ার শর্তই হচ্ছে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ত্যাগ করতে হবে। এই চ্যাপ্টারে এই স্যাক্রিফাইসটা খুবই কমন, প্রত্যেকটা টপিকের মধ্যে যা দেখবে স্যাক্রিফাইস হচ্ছে কিছু না কিছু। যেমন এখানে কি স্যাক্রিফাইস হবে? এখনো পানি স্যাক্রিফাইস হবে, এখনো পানি স্যাক্রিফাইস হবে। তাহলে কি হবে দেখো, C12H22O11 দুইজন মিলে এখনো পানি স্যাক্রিফাইস করবে, এবং দেখো C12H22O11 হয়ে গেছে। দেখছো, এটাই হচ্ছে চিনি, এটাই হচ্ছে সাধারণ সংকেত, এইভাবে তৈরি হয়েছে এখনো পানি স্যাক্রিফাইস করার মাধ্যমে। দুজন একসাথে যুক্ত হয়ে গেলে তাদের দুজনকে মিলে পানি ত্যাগ করতে হবে। সেটা কে করবে? পানির H2O, কে করে H করবে, কে করে O করবে, এটা পরের বিষয়। দুজন মিলে এটা ত্যাগ করতে হবে তাকে, তাহলে সে এটা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকে তৈরি হয়েছে। তাহলে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি দিলাম, ডাইস্যাকারাইডের কনসেপ্ট, এটা জেনে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, কনসেপ্ট, এটার কনসেপ্ট আকারে জেনে রাখো। বাই দ্য ওয়ে, এক্সট্রা ইনফোটাও এগুলো মুখস্থের, বাট এটা শুধুমাত্র যারা মেডিকেলে পড়তে যায় তাদের জন্য, সবার জন্য না। ওকে, তাহলে গেল। এবার মনোস্যাকারাইডের মধ্যে আমরা ভালো করে ঢুকবো, আমরা ভালো করে মনোস্যাকারাইডের মধ্যে ঢুকবো ডিটেলসে।
ডিটেলসে মনোস্যাকারাইডের মধ্যে ঢুকবো, মনোস্যাকারাইডের ডিটেলসে ঢুকবো। এখানে কনসেপ্ট নলেজ অনেক কিছু মিলাই থাকবে, সো এই জন্য আমি যখন যেটা লিখতেছি সেই অনুসারে তোমরা তুলে ফেলবা, চেষ্টা করো সব কিছুই তোলার। আমরা মনোস্যাকারাইডের ভিতরে ঢুকতেছি, এখান থেকে যা আসে সব এমসিকিউ। কোন কোন এমসিকিউ লাগবে এটা তোমাদের আমি বলে দিব। মনোস্যাকারাইডের মধ্যে প্রথমেই আছে ট্রায়োস। ট্রায়োস, ট্রায়োস মানে এমন একটা মনোস্যাকারাইড যেটা তৈরি হবে 3 কার্বন দিয়ে। তাহলে সাধারণ সংকেত যদি এটা হয় CnH2nOn, 3 কার্বন হলে সংকেতটা কেমন হওয়া উচিত? C3H6O3, এরকম হওয়া উচিত, উচিত কিনা বলো? এরকম হওয়া উচিত। এটাই তো ট্রায়োস। এখন ভাইয়া এটা বেশ কয়েক টাইপের আছে, বেশ কয়েক টাইপের ট্রায়োস আছে, এখন আমরা দেখব। এখন দেখো শর্করা মানে কি? অ্যালডিহাইড অথবা, বলো শর্করা মানে কি? অ্যালডিহাইড অথবা কি কিটোন। শর্করা মানে গেলে হয় অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে। তাহলে আমরা অ্যালডোস করি আগে, অ্যালডোস করি। এন্ড হোয়াট ইজ অ্যালডোস বলতে পারবা? হোয়াট ইজ অ্যালডোস? অ্যালডোস মানে কি? অ্যালডোস মানে, অ্যালডোস মানে কি? অ্যালডোস মানে যে শর্করাটা অ্যালডিহাইড দিয়ে তৈরি। ইয়েস, যে শর্করাটা অ্যালডিহাইড দিয়ে তৈরি। ওকে, তাহলে সেটা আমরা দেখি, একটু খেয়াল করো। সি সি সি, 3টা কার্বন, যেহেতু আমরা 3 কার্বন বিশিষ্ট করতেছি, প্রথম কার্বনে অ্যালডিহাইড হয়ে যায়, দিয়ে দিলাম অ্যালডিহাইড। CH হচ্ছে অ্যালডিহাইড মূলক। এরপরে কার্বনগুলোতে 2টা করে হাত, এবং এটা 3টা করে হাত, কারণ প্রত্যেকের মধ্যে 4টা করে হাত থাকবে। আমরা নর্মালি সর্বশেষ কার্বনে কি লিখি বলো তো? CH2OH লিখি না? দেখো তো সর্বশেষ কার্বনে আমরা CH2OH লিখি না? অলওয়েজ এভাবে লিখি। আর এরপরে কার্বনে একটা OH একটা H, এই হয়ে গেল এটা শর্করা। কেন শর্করা? দেখে আমি কেন শর্করা বলতেছি, কেন খেয়াল করো ভাইয়া। এই যে এখানে একটা OH আছে একটা OH আছে, তার মানে কি? পলিহাইড্রোক্সি। OH মানে কি? হাইড্রোক্সি। তাহলে এই দুটো দিয়ে আমি কি ইন্ডিকেট করতেছি? পলি। এই দুটো আমি ইন্ডিকেট করতেছি পলি হাইড্রোক্সি, পলিহাইড্রোক্সি ইন্ডিকেট করতেছি। আর এটা কি মূলক? এটা অ্যালডিহাইড মূলক। তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কি হয়েছে না? বলো তো, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কি হয়েছে না? হয়েছে। তাহলে এটা একটা শর্করা, যেহেতু অ্যালডিহাইডের শর্করা তাই এটা অ্যালডোস। এবং এর নাম কি জানো? এর নাম কি? এর নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। গ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড। এখন তোমরা বলতে পারো ভাই এরকম নাম কেন? ভাই এরকম নাম কেন? গ্লিসারঅ্যালডিহাইড এরকম নাম কেন হয়েছে? এটার একটু সহজ নাম হইতে পারলো না? এটার নামের শেষে তো ওজও নাই, নর্মালি শর্করার নামের শেষে তো ওজ হয়। এটা এরকম কেমন হইলো? কনসেপ্ট, কনসেপ্ট, এগুলো সব কনসেপ্ট। খেয়াল করো, পিওর একটা কনসেপ্ট খেয়াল করো, পিওর কনসেপ্ট। বললাম না এই চ্যাপ্টার যে মজা পাবে না তার জন্য এক বালতি সমবেদনা। দেখো তোমরা তো এই যোগটাকে চেনো কিনা দেখো তো। তোমরা পড়তেছো এই জিনিসটা ভুলে যাও, একটু মজা করার চেষ্টা করো, একটু মজায় নিয়ে বোঝার চেষ্টা করো। দেখো তো এই যোগটাকে তোমরা চেনো কিনা, দেখো তো এই যোগটা চেনা চেনা লাগে কিনা? CH2OH CH2OH CH2OH। রুটিন, রুটিন হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30টায়, এটা তো কমন রুটিন। এটা দেখো তো এই যৌগটাকে চেনা চেনা লাগে কিনা? এই যৌগটার নাম হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল। গ্লিসারিন বা গ্লিসারল, গ্লিসারল, যে আমরা গ্লিসারিন মাখি না, এই গ্লিসারিন। গ্লিসারিন বাণিজ্যিক নাম গ্লিসারিন, বাণিজ্যিক নাম হচ্ছে গ্লিসারিন, কিন্তু এর কেমিক্যাল নাম মানে রাসায়নিক নাম হচ্ছে গ্লিসারল। বাণিজ্যিকভাবে আমরা গ্লিসারিন ডাকি, কিন্তু এর কেমিক্যাল নাম হচ্ছে গ্লিসারল। রল, রল, রল মানে অল, রল মানে কি? অল, অল, অল কেন? দেখো এই যে OH 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 কি মূলক? অ্যালকোহল মূলক। এই যৌগটা অ্যাকচুয়ালি কি? অ্যালকোহল, যৌগটা অ্যালকোহল, তাই গ্লিসারল। ওকে, এখন আমি কি করছি? 1 নাম্বার কার্বনে অ্যালকোহলটা সরায়া একটা অ্যালডিহাইড বানাইছি। কারণ CHO কি মূলক? অ্যালডিহাইড মূলক। CHO কি মূলক? অ্যালডিহাইড মূলক। তাহলে 1 নাম্বার কার্বনে যদি আমি একটা অ্যালডিহাইড নিয়ে আসি, 1 নাম্বার কার্বনে যদি আমি একটা অ্যালডিহাইড নিয়ে আসি, তাহলে একটু খেয়াল করো, এই যৌগটার মধ্যে অ্যালডিহাইডও আছে আবার অ্যালকোহলও আছে, অ্যালডিহাইডও আছে আবার দুটো অ্যালকোহল আছে। তাহলে যৌগটা এখন কার?
জৈব যৌগের সক্রিয়তা ক্রম অনুসারে অ্যালকোহল আর অ্যালডিহাইড যদি একসাথে থাকে তাহলে উপরে কি আছে? জৈব যৌগের সক্রিয়তা সিরিজ কি? সবার উপরে আছে COOH, তারপরে আছে CHO বা কিটোন, তারপরে আছে OH, তারপরে আছে 2 কার্বন, তারপরে আছে 3 কার্বন, আর তারপর আছে 1 কার্বন। জৈব যৌগের সক্রিয়তা সিরিজে উপরে কি আছে? উপরে আছে অ্যাসিড, এখানে তো অ্যাসিড নাই, তার উপরে কি আছে? অ্যালডিহাইড, অ্যালডিহাইড আছে, তারপরে কি আছে? OH। তাহলে OH আর অ্যালডিহাইড যদি পাশাপাশি থাকে যৌগটা কার হবে? অ্যালডিহাইডের হবে। কনসেপ্ট অ্যালডিহাইডের হবে, তাহলে যৌগটা অ্যালডিহাইডের। তাহলে যৌগের নাম কি আর আমি গ্লিসারল রাখতে পারবো? বলো তো, এই যৌগের নামটি কি আমি গ্লিসারল রাখতে পারবো? আর বলো, যৌগের নামটা কি আমি গ্লিসারল রাখতে পারবো? আগে যৌগের নাম ছিল গ্লিসারল, গ্লিসারল রাখতে পারবো না, কারণ সে আর অ্যালকোহল নাই। অ্যালকোহলের নামে শেষে অল হয়, এর নাম হয়ে যাবে গ্লিসারঅ্যালডিহাইড। গ্লিসারঅ্যালডিহাইড, দেখছো? এই হচ্ছে 3 কার্বন মিশ্র শর্করা, এইভাবে এই নামটা হয়েছে। দেখছো কত মজা, বায়োলজি কত মজা। যদি তুমি বুঝে চেষ্টা করো, তুমি যদি একটু বুঝে নিতে পারো, কোনো কিছু তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে এটা সব থেকে ছোট শর্করা গ্লিসারঅ্যালডিহাইড, সব থেকে ছোট শর্করাকে গ্লিসারঅ্যালডিহাইড, সব থেকে ছোট শর্করা 3 কার্বন মিশ্র শর্করা। এর নিচে হইতে পারে না, শর্করা এর নিচে হবে না। এর নিচে তুমি কেমনে বানাবা? কারণ তোমার পলিহাইড্রক্সি করতে হবে, অথবা আবার তোমার অ্যালডিহাইড কিটোনও রাখতে হবে। তুমি যদি 3 কার্বন দাও তাহলে একটা ওএইচ হয়ে যাবে, পলি ওএইচ হবে না। অথবা তুমি যদি অ্যালডিহাইড কেটে দাও তাহলেও হবে না, এই জন্য মিনিমাম 3টা কার্বন লাগবে। ঠিক আছে, নাম কেমনে মিলে গেছে, গ্লিসারঅ্যালডিহাইড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা অ্যালডোজ বানাইলাম, আমরা কি বানাইলাম? অ্যালডোজ। কিন্তু ভাইয়া শর্করা কি শুধু অ্যালডিহাইড দিয়েই হয়? শর্করা কি কিটোন দিয়ে হইতে পারে না? বলো তো, শর্করা কি শুধু অ্যালডিহাইড দিয়ে হয়? শর্করা কি কিটোন হয় না? শর্করার মধ্যে তো কিটোনও আছে, আছে কি না? শর্করার মধ্যে তো কিটোনও আছে, তুমি কিটোন নিবা না? তোমাকে তো কিটোন দিয়েও শর্করা বানাইতে হবে, তোমাকে তো কিটোন দিয়েও শর্করা বানাইতে হবে। তাহলে এখন আমরা কিটোনের শর্করা বানাবো, যেটাকে আমরা বলবো কিটোস, যেটাকে আমরা বলবো কিটোস। কিটোস, কিটোন দিয়ে তৈরি শর্করাকে বলা হয় কিটোস। ওকে, কিটোস। দেখো আমরা একটা কিটোন দেখি, আগে একটা কিটোন যৌগ দেখি। তোমরা তো এটা জানো যে কিটোন কখনোই কর্নারে বসে না, কিটোন কখনোই কর্নারে বসে না, কিটোনকে মাঝখানে বসাতে হবে। যেমন ধরো 3টা কার্বন দিলা, তুমি 3টা কার্বন দিলা, প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত দিলা। এখন তোমার খুব শখ যাচ্ছে কিটোনকে তুমি কর্নারে বসাবা, তাহলে এখানে একটা হাত ছড়ায়া তুমি এখানে 2টা হাত দাও, দিয়ে এখানে ও বসাও। কিটোন তুমি বানাইলা, কিটোন মানে হচ্ছে CO, এই যে লিখছি CO, কিটোন মানে হচ্ছে CO। তাহলে এখন কিটোনের তো স্টিল একটা হাত ফাঁকা আছে, তাই না? একটা হাত তো ফাঁকা আছে, তো এখানে তুমি এখন একটা H আনলা, তাহলে সেটা তো আবার ঘুরে ফিরে কি হয়ে গেল? দেখো তো, এই জিনিসটা ঘুরে ফিরে আবার কি হয়ে গেল? দেখো ঘুরে ফিরে কি হয়ে গেল আবার? বলো, এটা ঘুরে ফিরে তো আবার অ্যালডিহাইড হয়ে গেল। তো দ্যাট ইজ ওয়াই কিটোন কখনো কর্নারে বসে না, কিটোনকে তুমি কখনো কর্নারে বসাতে পারবে না, কিটোনকে তুমি কখনো কর্নারে বসাতে পারবে না, কিটোনকে সবসময় মাঝে বসাইতে হবে। এই যে এখন হয়েছে, দেখছো? কিটোন বানাইতে গেলে মাঝখানে বানাইতে হবে, এই যে মাঝখানে বানাইতে হবে, কিটোনকে সবসময় মাঝখানে বানাইতে হবে। ওকে, এই হচ্ছে কিটোন। আর বাকি হাতগুলোতে তুমি H দিয়ে দাও, H H H, তাহলে একটা যৌগ হয়ে গেল, যে যৌগের নাম হচ্ছে কিটোন। জৈব যৌগ পড়তেছি আমরা, কিটোন। তাহলে এটাকে আমি সংক্ষেপে করতে পারি, দেখো কার্বনের সাথে 3টা হাত, তাই না? তাহলে এটাকে আমি CH3 লিখতে পারি। কার্বনের সাথে 3টা হাতে 3টা হাইড্রোজেন, তাহলে CH3। তাহলে এখানেও কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন, তাহলে এটাকে আমি CH3 লিখতে পারি। তাহলে CH3 CO CH3, এটা কি যৌগ? কিটোন যৌগ। তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটোন, এর নাম কি? অ্যাসিটোন। এই যৌগটার নাম কি? অ্যাসিটোন। এই যৌগের নাম কি? অ্যাসিটোন। এখন অ্যাসিটোন হচ্ছে সব থেকে ছোট কিটোন, কিটোন হইতে গেলে মিনিমাম 3টা কার্বন লাগবে, এটা একটা বড় শর্ত। যেহেতু শর্করা বানাইতে গেলে হয় অ্যালডিহাইড লাগে অথবা কিটোন লাগে। আবার কিটোন বানানোর মিনিমাম শর্ত কি হলো? কিটোন বানানোর মিনিমাম শর্ত হচ্ছে 3টা কার্বন লাগবে, কারণ 3 কার্বন ছাড়া তো কিটোন তুমি বানাই দিয়ে পাবে না, কারণ সে কর্নারে বসে যাবে, রাইট? এই জন্য 3টা কার্বন।
এখন শর্করা বানানোর তো আরেকটা শর্ত আছে। কি শর্ত স্যার? হয় অ্যালডিহাইড লাগবে অথবা কিটোন লাগবে, আর পাশাপাশি অনেকগুলা একের অধিক হাইড্রোক্সি লাগবে। একের অধিক কি লাগবে? হাইড্রোক্সি লাগবে। একটা হাইড্রোক্সি হলে হবে না। হাইড্রোক্সি মানে কি? এই যে ওএইচ, দেখো এখানে দুইটা ওএইচ আছে, মিনিমাম দুইটা ওএইচ লাগবে, একটা ওএইচ হলে হবে না। এখন তুমি যে দুইটা ওএইচ বানাইতে চাও তাহলে আমি কেমনে কি করবা? কি করবা দেখো, তুমি এই তিনটা হাতকে আবার এক্সপ্যান্ড করে দাও। এখানে একটা এইচ ছিল, এখানে একটা এইচ ছিল, দ্যাটস ফাইন। এখানেও তো একটা এইচ ছিল, তাই না? এই এইচটাকে ওএইচ বানায় দাও। সেম এখানেও এইচ এইচ দিয়ে এখানে একটা ওএইচ বানায় দাও। তাহলে পুরো যোগটা এখন কি হয়ে গেল দেখো তো, জিনিসটা কি হয়ে গেল? CH2OH বলতে পারি না আমরা এটাকে? আমরা দেখো তো, আবার মুসলাম, তোমরা এখনই লিখো না, একেবারে লিখো। তো এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি? CH2OH বলতে পারি। সেম নিচে এটাকে আমরা কি বলতে পারি? CH2OH বলতে পারি, বলতে পারি না? CH3 ছিল, একটা হাইড্রোজেন ছড়ায় একটা OH আনছি। ওকে, তাহলে এখন দেখো এই যৌগটা কি আর এখন অ্যাসিটোন থাকলো? অ্যাসিটোনের সাথে দুটো OH যুক্ত হয়ে গেল। কয়টা? দুইটা। এই জন্য এই যৌগের নাম এখন ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। এই যৌগের নাম কি এখন? ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। এই যৌগের নাম কি এখন? ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। ডাই হাইড্রক্সি অ্যাসিটোন কেন? মানে এখানে কয়টা হাইড্রক্সি আছে? দুইটা হাইড্রক্সি আছে। ডাই হাইড্রক্সি অ্যাসিটোন কেন বলতেছি আমরা? কয়টা হাইড্রক্সি আছে? দুইটা হাইড্রক্সি আছে। কয়টা হাইড্রক্সি আছে? দুইটা হাইড্রক্সি আছে। এই জন্য এটার নাম হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন। আর যৌগটাকে অ্যাসিটোন ছিল। এবং স্যার মনে রাখবেন এটা আরেকটা শর্করা। কেন শর্করা? দেখেন শর্করা হইতে গেলে হয় অ্যালডিহাইড হইতে হবে অথবা কিটোন হইতে হবে। অ্যালডিহাইড কিটোন একসাথে থাকবে না, আগের দিন পড়াইছি। তাহলে অ্যালডিহাইড আছে, কিটোনও আছে, এবং কি থাকতে হবে? একের অধিক ওএইচ থাকতে হবে। এই দেখেন দুইটা ওএইচ আছে, এই দেখেন দুইটা ওএইচ আছে, তবে এটা শর্করা। পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি কিটোন মানেই শর্করা। এবং এটা পৃথিবীর সব থেকে ছোট শর্করা, এটা পৃথিবীর সব থেকে ছোট শর্করা। আরও একটা মজার জিনিস দেখেন, কার্বন তো তিনটা করেই ছিল। হাইড্রোজেন গুণী চলেন, হাইড্রোজেন গুণী 1 2 3 4 5 6। অক্সিজেন গুণী 1 2 3 C3H6O3 মিলে গেছে। এবার এখানে মিলাই আমরা, দেখেন কার্বন তো প্রথম থেকে ছড়া ছিল, কার্বন তো প্রথম থেকেই ছড়া ছিল, সরি ছড়া না, তিনটা। এই যে 1 2 3, হাইড্রোজেন মিলাই 1 2 3 4 5 6। অক্সিজেন মিলাই 1 2 3, C6H3O6, C6H6O3, C3H6O3, C3H6O3, A C3H6O3, এও C3H6O3, একে অপরের সমাণু, একে অপরের আণবিক সংকেত সেম, গাণিতিক সংকেত ভিন্ন। দেখছেন শর্করা সমাণু তৈরি করে। এখন বলেন, এখন বলেন এর মতো মজার জিনিস আর কি হইতে পারে? এর থেকে মজার চ্যাপ্টারে কি হইতে পারে? এর মতো মজার চ্যাপ্টারে কি হইতে পারে? কেমিস্ট্রি ভাই, এগুলো পুরো পিওর কেমিস্ট্রি। তোমাদের এসিএস এর নতুন কেমিস্ট্রি টিচার শুভ্র ভাই, হাসনাত ভাই, হাসনাত শুভ্র ভাই। ওকে, তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা কি পড়বো? তাহলে এখান থেকে মনে রাখার জন্য কি পড়বো? এমসিকিউর জন্য কি পড়বো? দেখেন এটাই মনে রাখবেন, ট্রাইওস, যেটা সংকেত C3H6O3, এক্সাম্পল গ্লিসারaldehyde এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। শেষ। এম লেখা মানে মেমোরাইজ, মানে এটাই এমসিকিউতে আসবে, আর কিছু লাগবে না এখান থেকে। আর যা আছে বোর্ডাই কনসেপ্ট, আর যা আছে বোর্ডাই কনসেপ্ট। তাহলে এখান থেকে কি জানতে হবে আমাকে এমসিকিউ এর জন্য? 3 কাম বিশেষ শর্করাকে কি বলে? ট্রাইওস বলে। ট্রাইওসের সংকেত কি? C3H6O3। ট্রাইওস দুটা কি? গ্লিসারaldehyde, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এই এমসিকিউ, আর কিচ্ছু লাগবে না। এই সংকেতটা কিন্তু কিচ্ছু লাগবে না, এগুলো আপনাদের বোঝানোর জন্য পড়ছি। ওকে, আচ্ছা এখন আর কি দেখানো যায়? আচ্ছা, এই ট্রাইওসটা শ্বসনে অনেক হেল্প করে। এই ট্রাইওসটা শ্বসনে অনেক হেল্প করে, এটা একটু মনে রাখতে পারেন। এই ট্রাইওসটা কোষীয় শ্বসনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রাইওসগুলা শ্বসনে ভূমিকা পালন করে, কোষীয় শ্বসনে ভূমিকা পালন করে। এটা আমরা নবম অধ্যায়ে আরো ভালো জানবো। কোষীয়
শ্বসনে ভূমিকা পালন করে। মেমোরাইজ। আমরা শ্বসন বিক্রিয়ায় দেখবো, এগুলো তৈরি হবে। এই গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এগুলো শ্বসনে তৈরি হবে, আমরা দেখবো ফিউচারে। এটা অষ্টম অধ্যায়ে যায় দেখবো, নবম অধ্যায়ে যায় দেখবো। এটা একটু মনে রাখতে পারি আমরা, শ্বসন বিক্রিয়া এগুলো আসবে। গেল ট্রায়োস শেষ। তাহলে এবার আমরা টেট্রোজে চলে যাই। টেট্রোজ, এইবার এত টাইম নিব না। টেট্রোজ C4H8O4, স্বাভাবিক CnH2nOn। কেমনে হবে? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এখানে হবে অ্যালডিহাইড, তাহলে ডাইরেক্ট CHO লিখলাম। আর 4 নাম্বার কার্বন যেটা সর্বশেষ কার্বন, তো 3টা হাত ফাঁকা থাকে। 3টা হাত থাকার কারণে এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি? অয়েল OS CH2OH লিখতে পারি। এটাকে চোখ বন্ধ করে CH2OH লিখে দিবা, কোনো সমস্যা নাই। আর বাকিগুলায় একবার OH একবার H গুণ C4, হাইড্রোজেন কোনটা? 1 2 3 4 5 6 7 8, আর অক্সিজেন 1 2 3 4। দেখছো কত সহজ? এর নাম হচ্ছে ইরাইথ্রোস। এর নাম কি? ইরাইথ্রোস। নাম জানতে হবে, এটাই এমসিকিউতে আসবে। ইরাইথ্রোস। এবং এটা একটা অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়েছে, তাই অ্যালডোস। তাই এর প্রকৃতি কি? অ্যালডোস। এবার আমরা কিটোজ দেখব। কিটোজ দেখব 1 2 3 4। কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। কিরণ সবসময় কয় নাম্বার কার্বনে হয়? 2 নাম্বার কার্বন। তাহলে এই কার্বনের 3টা হাত আছে। 3টা হাত থাকলে কি বসে বলো? এই কার্বনের 3টা হাত আছে, এই কার্বনের 3টা হাত আছে। 3টা হাত থাকলে কি হয়? CH2OH হয়। তাহলে এখানেও CH2OH হবে, হবে কিনা? আর এখানে কি হবে? একই কিন্তু, C4H8O4 সেম। গুণলে তুমি এটাই পাবা, গুণলে তুমি এটাই পাবা। কিন্তু এ কিটোন দিয়ে তৈরি, এই জন্য এর নাম হচ্ছে ইরাইথ্রোলোস। ইরাইথ্রোলোস। এর নাম চেঞ্জ, ইরাইথ্রোলোস। নাম চেঞ্জ, ইরাইথ্রোলোস। নাম চেঞ্জ, ইরাইথ্রোলোস। ইরাইথ্রোস, ইরাইথ্রোলোস। প্রশ্ন আসবে, নিচের কোনটি কিটোন? ইরাইথ্রোলোস, নট ইরাইথ্রোস। নিচের কোনটি অ্যালডিহাইড? ইরাইথ্রোস, নট ইরাইথ্রোলোস। কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন মনে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা আছে এক্সট্রা ইনফো, জেনে রাখো, থ্রিলোস। আরেকটা আছে এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো থ্রিলোস। থ্রিলোস, থ্রিলোস। এও C4H8O4। এটা এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো জন্য দিয়ে দিলাম। এখন এইখানে একটা গেম তোমাদের আমি দেখাবো। গেমটা কি? আমরা জানি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন দিয়ে তো শর্করা তৈরি হয়, অর্থাৎ এভাবে শর্করা তৈরি হয়। কিন্তু এদের থেকে উদ্ভূত যৌগ তৈরি হয় না, মনে আছে? উদ্ভূত যৌগ, উদ্ভূত যৌগের কথা মনে আছে? উদ্ভূত যৌগ যেমন এর নাম কি? ইরিথ্রোস। এই পাশেরটাই কপি করে এদিকে আনছি। এর নাম কি? ইরাইথ্রোস। ইরাইথ্রোস। এই যে ইরাইথ্রোস বা ইরিথ্রোস একই জিনিস। এটা কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন। এটা 3, এটা 2, এটা 1। এখন এর সাথে একটা ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো আমি, H3PO4 বিক্রিয়া করাবো। যে বিক্রিয়াটা এই 4 নাম্বার কার্বনে হবে। 4 নাম্বার কার্বনে ফসফেটটা যুক্ত হয়ে যাবে, এবং তখন কেমন হবে? CH2PO4H এরকম হয়ে যাবে। অর্থাৎ কি হলো বলতো? 4 নাম্বার কার্বনটা ফসফেট তৈরি হলো, 4 নাম্বার কার্বনটা ফসফেট তৈরি হলো। তাহলে এর নাম হয়ে যাবে ইরাইথ্রোস 4 ফসফেট। ইরাইথ্রোস 4 ফসফেট। এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট উদ্ভূত শর্করা। এটাকে বলা হবে উদ্ভূত শর্করা। সে আগে একটা শর্করা ছিল, এখনো সে শর্করাই আছে, বা তার মধ্যে পরিবর্তন হয়েছে। আগে সে একটা শর্করা ছিল, এখন সে আরেকটা শর্করা হয়ে গেছে, বা দুজনই শর্করা। এটাকে বলে উদ্ভূত শর্করা। আরেকটা শর্করা থেকে নতুন শর্করা তৈরি হওয়া। ইরাইথ্রোস 4 ফসফেট। দেখছো কত সহজ, কত সহজ। ইরাইথ্রোস 4 ফসফেট। তোমাদের বইয়ের মধ্যে 3টাই দেওয়া আছে, ইরাইথ্রোস, ইরাইথ্রোলোস, ইরাইথ্রোস 4 ফসফেট। তোমরা এগুলো জানবা এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য এগুলো জানবা। নিচের কোনটি 4 কার্বন বিশিষ্ট শর্করা? এই, আর কিছু লাগবে না। ক্লিয়ার?
এই ভুল করছি তো, ভুল করছি, কেউ বলেও না। এই H O4, যে একজন বলছে ভাই ভুল হয়েছে ভাইয়া, এটা C3 নাকি কেলভিন 4 চক্রে কাজ করে, C3 চক্রে কাজ করে, C3 চক্রে। ওগুলো পরে, ওগুলো পরে, C3 চক্রে আমরা এখনো যাই নাই। আচ্ছা গেল। এবার আমরা 5 কার্বন জিনিসটা চলে আসবো। 5 কার্বন, 5 কার্বনগুলো অনেক মজার, 5 কার্বনগুলো অনেক মজার। হ্যাঁ, 5 কার্বন খুবই কাজে লাগে। 5 কার্বন মিশ্র শর্করা চলে যাবো আমরা। 5 কার্বন মিশ্র শর্করা কি কালার দিয়ে পড়ানো যায়? হালকা কালার দিয়ে পড়ি। পেন্টোজ সুগার, খুবই গুরুত্বপূর্ণ। পেন্টোজ সুগার, C5H10O5, পেন্টোজ সুগার। 5টা কার্বন। তাহলে প্রথমে অ্যালডোজ দেখি। অ্যালডোজ 1 2 3 4 5। ওকে, 1 নম্বর কার্বন অবশ্যই অ্যালডিহাইড, আর লাস্টের কার্বনে CH2OH, কোনো কথা নাই, ডাইরেক্ট বসাই দিবা। প্রত্যেকটা কার্বনে একটা OH একটা H। গুনে দেখো, C5H10O5 তুমি পাবা। এর নাম রাইবোস, এর নাম রাইবোস। তাহলে কিটোজ হলে কেমন হবে? 1 2 3 4 5, এখানে CH2OH, 2 নম্বর কার্বনে কিটোন, 1 নম্বর কার্বনে CH2OH, এর নাম কি? রাইবোলোস, রাইবোলোস। তাহলে রাইবোজ হচ্ছে 5 কার্বন মিশ্র অ্যালডিহাইড শর্করা, রাইবোলোস হচ্ছে 5 কার্বন মিশ্র কিটোন শর্করা। এখন স্যার, এখন কি হবে দেখেন, আমি একটু এটাকে কপি করি, এটাকে একটু কপি করি। আমি রাইবোসকে কপি করলাম, মাঝে বসাইলাম, রাইবোসকে কপি করে, রাইবোসকে কপি করে আমি মাঝে বসাইলাম। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে এখানে OH আছে না, এই OH-টাকে সরায় আমি শুধু একটা H রাখলাম। কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনে কি করলাম? ও বাদ দিয়ে দিলাম। এখানে 2 নাম্বার কার্বনে OH ছিল, এখানে ওটাকে বাদ দিয়ে শুধু H রাখলাম। তাহলে কাকে বাদ দিলাম বলো? কাকে বাদ দিলাম? কাকে বাদ দিলাম? অক্সিজেনকে বাদ দিলাম। কাকে বাদ দিলাম? অক্সিজেনকে বাদ দিলাম, অক্সি। আর কি করলাম? বাদ দিলাম। বাদ দেওয়া মানে ডি, যেমন বলি না ডিলিট, ফেসবুক আইডি ডিলিট করে দিছি, ডিঅ্যাক্টিভেট করে দিছি। ডিকার্বক্সিলেশন, কার্বন বাদ দেওয়া। ডিহাইড্রেশন, পানি শরীর থেকে কমে যাওয়া। ডিহাইড্রেট, শুকনা। ডি মানে বাদ দেওয়া। তাহলে কাকে বাদ দিছে? অক্সিজেন। তাহলে ডিঅক্সি রাইবোস। তাহলে এই জিনিসের নাম হয়ে গেল ডিঅক্সি রাইবোস। এই জিনিসের নাম কি হয়ে গেল? ডিঅক্সি রাইবোস। যেটা দিয়ে তুমি কি বানাও? ডিএনএ বানাও, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে রাইবোস। এটা দিয়ে তুমি কি বানাও? আরএনএ বানাও, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা তুমি ডিএনএ বানাও, এটা তুমি আরএনএ বানাও। এটা রাইবোস, রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোস, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হয়ে গেল। এই জন্য বলছি আমরা অনেক মজা। তাহলে রাইবোস, ডিঅক্সি রাইবোস, রাইবুলোস এই পর্যন্ত পড়লাম। আরও আছে জাইলুলোস, অ্যারাবিনোস, লিগজোস। ঠিক আছে, আরও আছে জাইলুলোস, অ্যারাবিনোস, লিগজোস। এগুলো লিখে রাখো, জাইলুলোস, অ্যারাবিনোস এবং লিগজোস। এটা এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। আরও আছে জাইলুলোস, জাইলুলোস, অ্যারাবিনোস, অ্যারাবিনোস আর লিগসোস, লিগসোস, লিগসোস। এইগুলো 5 কেমিক্যাল শর্করা। এগুলো এক্সট্রা ইনফো, এগুলো এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। এগুলো 5 কেমিক্যাল শর্করা, এক্সট্রা ইনফো। ওগুলো সংকেত লাগবে না। খেয়াল করছো? বুঝছো? আচ্ছা, আমি ত্রিমাত্রিক স্ট্রাকচার এখনই গেলাম না, ত্রিমাত্রিক স্ট্রাকচার এখনই যাওয়া যাবে না। আমরা এবার ত্রিমাত্রিক স্ট্রাকচার আমরা পরে পড়বো, সমস্যা নেই।
মানে ত্রিমাত্রিক স্ট্রাকচার বলতে কি, এই যে এই স্ট্রাকচারটা এমন কেমনে হয়, এমন কেমনে হয়, এটা আমরা পরে দেখব, এটা আমরা পরে দেখব। আমরা এখন 6 কার্বনে চলে যাই। হেক্সোস সুগার দ্য মোস্ট। আচ্ছা, রাইবোস আর ডিঅক্সিরাইবোসের পার্থক্য, এটা কিন্তু আবার সৃজনশীলে আসে। সৃজনশীলে কিন্তু এটা আবার আসে, রাইবোস আর ডিঅক্সিরাইবোসের পার্থক্য। একটা মিনিট দাঁড়াও। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা চলো আমরা একটু মেন বইয়ে যাই, আমরা মেন বইয়ে যাই, আমরা মেন বইয়ে যাই। খেয়াল করো, এখানে আসি আমরা, এখানে আসি আমরা, এখানে আসি, এখানে আমরা ট্রায়োজে আসি। ট্রায়োজ একটু মেন বইয়ে দাগাও, C3H6O3। ট্রায়োজের মধ্যে কি কি আছে? গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ওকে, এরা রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, এটা এগুলো আমরা পরে মুখস্থ করব, এগুলো পরে মুখস্থ করবো। এই দেখো, এটাও পড়ছি আমরা, এটাও পড়ছি আমরা, এটা সহজ। এখান থেকে এইটুকুই, আর কিছু লাগবে না। এবার আমরা এখানে আসবো, টেট্রোজ। টেট্রোজের মধ্যে সংকেত লাগবে ইরিথ্রোস, ইরিথ্রোলোস, আর ইরিথ্রোস 4 ফসফেট। 4 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত করে ইরিথ্রোস 4 ফসফেট হয়ে যাবে। একটু আগে দেখাইছি। C3 চক্রে ভূমিকা রাখে, পরে দেখবো এটা আমরা। দাগায় রাখতে পারো C3 চক্রে কোনটি ভূমিকা রাখে, এগুলো আমরা নবম অধ্যায়ে দেখবো, জাস্ট আপাতত দাগায় রাখো। 5 কার্বন মধ্যে পেন্টোজ, জাইলোজ, জাইলোজ তো এখানে দেওয়াই আছে, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারাবিনোস তো দেওয়াই আছে, দেওয়াই আছে। তাহলে এখানে তো আর আমি তাহলে তোমাদের একটু আগে এক্সট্রা ইনফো লিখে দিলাম না, ওই এক্সট্রা ইনফো লেখা দরকার নেই, কারণ এগুলো তোমাদের এখানে দেওয়াই আছে। যেটা নাই সেটা হচ্ছে থ্রিওস। থ্রিওসটা নাই, থ্রিওসটা লিখে রাখতে পারো, থ্রিওস, থ্রিওস। রাইবোজের বেলায় 5 কার্বন রাইবোজ, রাইবোজের বেলায় দেখো থ্রিওজ না, থ্রিওজ না, থ্রিওজ না, লেক্সোস, থ্রিওজ না, লেক্সোস, লেক্সোস। এখানে দেখো এই যে এটা ডি, এটা রাইবোস, এটা রাইবোস, এই যে রিং স্ট্রাকচার, এই যে রিং স্ট্রাকচার, এটা আমি তোমাদের এখন দেখাইনি, এটা পরে দেখাবো। এখানে কিছু জিনিস তোমাদের দাগাইতে হবে। নাম্বার 1 দেখো, রাইবোস শর্করা গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড, ভালো করে দাগাও। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি তুমি বিক্রিয়া করাও তাহলে সে ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে, আরএনএতে এই রাইবোজই থাকে, এই কথাগুলো দাগাও। এটিপি, এনএডি, NADH2, FAD এইগুলো তৈরি করতে রাইবোজ লাগে, এটা একটু দাগাও। এবং রাইবোজও বীজাণু ক্ষমতা আছে, এগুলো একটু দাগাও। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে লাইন দুইটা, গলনাঙ্ক 95 ডিগ্রি সেন্টিগ্রেড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, এই দুটো বেশি গুরুত্বপূর্ণ, দাগাও। এগুলো মুখস্থের জিনিস। এবং এর পাশে এম লিখে রাখো, ভালো করে, ভালো করে এম লিখে রাখো। আর এই যে এটিপি NADP তৈরি করে এগুলো লিখে রাখো, বাট এগুলো একটু আপাতত স্কিপ করো, এগুলো আমরা এনজাইমে যা ভালো করে শিখবো, এগুলোর মিনিং কি এগুলো আমরা এনজাইমে যা ভালো করে শিখবো, এনজাইমে শিখবো, এই জন্য আপাতত স্কিপ রাখতে পারো, কোনো সমস্যা নাই। এই চ্যাপ্টারে এনজাইমের মধ্যে এগুলো লেখা আছে, আপাতত স্কিপ রাখো। তারপর ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোসে কি, ডিঅক্সিরাইবোস এর ক্ষেত্রে কি হয়, 2 নাম্বার কার্বনে OH এর পরিবর্তে শুধু হাইড্রোজেন থাকে, ডিঅক্সি মানে অক্সিজেন ছাড়া। এই যে এই কথাটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই কথাটা। ডিঅক্সিরাইবোসের কয় নাম্বার কার্বনে OH থাকে, ও থাকে না, মাস্টার ইম্পর্টেন্ট এই লাইনটা MCQ এর জন্য। গলনাঙ্ক, এটা দিয়ে ডিএনএ তৈরি হয়, এখান থেকে ডিএনএ তৈরি হয়, দেখাও। রাইবোলোজ তো আছেই, রাইবোলোজ আর পড়ার দরকার নাই, রাইবোলোজ থেকে কিছু দরকার নাই, রাইবোলোজ তো পড়ছি। রাইবোলোজের 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন যদি দুটো ফসফেট যুক্ত করে সেটা হয় রাইবোলোজ 1,5 ডাইফসফেট হয়ে যাবে। আমরা কিটোন শর্করা যেটা বানাইছিলাম, 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত করলে রাইবোলোজ ডাইফসফেট হয়ে যাবে। এই যে এটাই চাইতেছিলাম, এটাই সৃজনশীল আসে, এটাই সৃজনশীল আসে, সিকিউতে আসে। রাইবোস আর ডিঅক্সিরাইবোসের পার্থক্য লেখো। দেখো রাইবোস আরএনএ তৈরি করতে লাগে, ডিঅক্সিরাইবোস ডিএনএ তৈরি করতে লাগে। রাইবোস ফারফিউরাল অ্যাসিড তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আর ডিঅক্সিরাইবোস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। ভাই
খুবই গুরুত্বপূর্ণ এই লাইন দুইটা এমসিকিউ এর জন্য। সৃজনশীল তো আসবেই, এমসিকিউতে অলরেডি এটা আসছে বোর্ড পরীক্ষায়। তারপরে অক্সেন এখানে থাকে 5টা স্বাভাবিক, C5H10O5। এটা কি, যেহেতু একটা অক্সিজেন নাই তাহলে কি C5H10O4, কারণ একটা অক্সিজেন তো নাই, তাহলে অক্সিজেন 4টা। এখানে 2 নম্বর কার্বনে OH থাকে, এখানে 2 নম্বর কার্বনে শুধু H থাকে, কারণ অক্সিজেনটা চলে যায়। সে এটা লাগবে না, কি তৈরি করতে আসছে এটা লাগবে না, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এ তৈরি করতেছে কি ফারফিউরাল অ্যাসিড, আর ও তৈরি করতেছে লেভুলিনিক অ্যাসিড। এটা আমি কেমন মনে রাখতাম, লেভুলিনিক অ্যাসিডটা আমি মনে রাখতাম লোভি দিয়ে, লোভি দিয়ে মনে রাখতাম, লোভি ডিঅক্সিরাইবোজ লোভি। কেন লোভি? কারণ একটা অক্সিজেন বাদ গেছে, তার তো একটা অক্সিজেন বাদ গেছে না, এই জন্য সে কিছু পাওয়ার জন্য লোভি হয়ে গেছে, এই জন্য সে লেভুলিনিক অ্যাসিড এভাবে আমি মনে রাখতাম। একটা ফারফিউরাল অ্যাসিড, একটা লেভুলিনিক অ্যাসিড, যে কোনো একটা মনে রাখো। তাহলে তুমি ডিঅক্সিরাইবোজটা মনে রাখো, লেভুলিনিক অ্যাসিড তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। কেমনে মনে রাখবো? তার একটা জিনিস বাদ গেছে, এই জন্য সে লোভি হয়ে গেছে কিছু পাওয়ার জন্য, তাহলে লেভুলিনিক অ্যাসিড। দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, মেন বই থেকে পড়াই দিলাম। ওকে, আর আমরা এইটাকে স্কিপ করছি আপাতত এই যে এটাকে স্কিপ রাখছি, এটা কেমনে তৈরি হয়েছে এটা আমরা গ্লুকোজের সাথে পড়বো, এখন না, একটু পরে। ওকে, এখন ওই যে রাইবোলোস 1,5 ডাইফসফেট একটু বুঝাই দিই, তোমরা বলবা ভাই ওটা বুঝি নাই। রাইবোলোস 1,5 ডাইফসফেটটাকে একটু বুঝাই দিই। রাইবোলোসটা তো দেখলাম আমি একটু আগে, তাই না? এই যে এটা ছিল রাইবোলোস, খেয়াল করো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 5টা কার্বন, এটা হচ্ছে রাইবোলোস। কারণ কেন? এখানে কি আছে? কিটোন আছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ রাইবোলোস। এখন আমি যদি এই কার্বনে একটা ফসফেট যুক্ত করি, CH2PO4H, তাহলে রাইবোলোস 5 ফসফেট, কারণ কয় নম্বর কার্বনে আমি ফসফেট যুক্ত করছি? 5 নম্বর কার্বনে। আমি যদি এখানে একটা ফসফেট যুক্ত করি, এখানে তো একটা ফসফেট যুক্ত করা সম্ভব, তাহলে কয় নম্বর কার্বনে? রাইবোলোস একটা পড়ছে 1-এ, একটা পড়ছে 5-এ, একটা পড়ছে 1-এ, একটা পড়ছে 5-এ, কয়টা ফসফেট হলো তাহলে? 2টা, এটাও লিখে দিতে হবে। রাইবোলোস 1,5 ডাইফসফেট। ডাইফসফেটকে কোনো কোনো জায়গায় বিসফসফেটও লেখা, একই জিনিস। রাইবোলোস 1,5 ডাইফসফেট অথবা বিসফসফেট, একই জিনিস। তুমি এটাকে এভাবে লিখতে পারবা, রাইবোলোস 1,5 বিসফসফেটও বলতে পারবা। এবং এখানে একটা জিনিস এক্সট্রা লিখে রাখতে পারো, এক্সট্রা, আসলে এটা এক্সট্রা ইনফো না, এই চ্যাপ্টারের জন্য এটা এক্সট্রা ইনফো, বাট এটা অন্য চ্যাপ্টারে যে নবম অধ্যায়ে যে এটা মেন ইনফো হয়ে যাবে। সিথি চক্রে এটা দিয়ে শুরু হয়, সিথি চক্র শুরু হয় এর দ্বারা। সিথি চক্র বা কেলভিন চক্র একই জিনিস, সিথি চক্র বা কেলভিন চক্র, অর্থাৎ সালোক সংশ্লেষণ শুরুই হয় এই বিক্রিয়া দ্বারা। সালোক সংশ্লেষণের যে 2টা পর্যায় আছে, আলোক পর্যায় আর অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, ওই অন্ধকার পর্যায়ে শুরুই হয় রাইবোলোস 1,5 বিসফসফেটের সাথে এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়ার মাধ্যমে, শুরুই হয় এটা দিয়ে। এক্সট্রা ইনফো, এই চ্যাপ্টারের জন্য এক্সট্রা ইনফো, বাট ফিউচারে এটা মেন ইনফো হয়ে যাবে নবম অধ্যায়ে গেলে। ওকে, ডান ডিল। তাহলে আমরা 5 কার্বন বিশিষ্ট যা যা দরকার ছিল সব পড়ে ফেলছি। এবং এমসিকিউর জন্য কী কী লাগবে একটু বলে দিই। এখানে এমসিকিউর জন্য কী কী লাগতেছে তোমাদের? এমসিকিউর জন্য লাগতেছে 5 কিলোমিটার সুগার, সংকেত কি? 5 কিলোমিটার সুগারের মধ্যে কে কে আছে? রাইবোজ আছে, যেটা ডিএনএ তৈরি করতে, আরএনএ তৈরি করতে লাগে। ডিঅক্সিরাইবোজ আছে, যেটা ডিএনএ তৈরি করতে লাগে। রাইবোলোস 1,5 বিসফসফেট আছে, যেটা কেলভিন চক্র লাগে। দ্যাটস ইট, এইটুকুই লাগে আসলে অ্যাকচুয়ালি। এইসব সংকেত টঙ্কেত আসেও না পরীক্ষায় আসেই না এগুলা, আমি তোমাদের বোঝানোর জন্য পড়াইছি। আসবে 6 নাম্বার কার্বনেট, এগুলো আসবে না পরীক্ষায়। মাঝখানে যা আছে পুরোটাকে কনসিডারেশন ধরে নাও, লাইন লাগবে এখানে 3-4টা এমসিকিউতে, আর ভিতরে যা আঁকাইছে এগুলো সবই ফাও তোমাদের বোঝানোর জন্য। সো এগুলোর পাশে তুমি বড় করে একটা কথা লিখে দিতে পারো, যেগুলোর পাশে বড় করে লিখে দিতে পারো, এগুলো হচ্ছে কি কনসেপ্ট, এগুলোর পাশে বড় করে কনসেপ্ট লিখে দিতে পারো তুমি, তোমাদের বোঝানোর জন্য এগুলো দিছি, ঠিক আছে? ওকে, এক্সাক্টলি কি লাগবে এগুলো এম দিয়ে লিখে দিছি, এম মানে মেমোরাইজ, মানে মুখস্থ করতে হবে। আর সৃজনশীলের জন্য কি লাগবে? রাইবোস আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য। এমসিকিউ তার 2টা জিনিস লাগতে পারে, সেটা কি? ডিঅক্সিরাইবোজের কয় নাম্বার কার্বনে
অক্সিজেন নাই 2 নাম্বার কার্বনে। ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে কি আছে? ওএইচ এর পরিবর্তে শুধু এইচ আছে। এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কি? ফারফিউরাল অ্যাসিড, ফারফিউরাল অ্যাসিড তৈরি করবে উইথ হাইড্রোক্লোরিক। আর এ উইথ হাইড্রোক্লোরিক কি তৈরি করবে? লেভুলিনিক অ্যাসিড তৈরি করবে। দ্যাটস ইট। এই তো, এর বাইরে তোমার এমসিকিউর জন্য কিছুই দরকার নেই। সিকিউর জন্য তো সৃজনশীল 2 নাম্বার আসতেই পারে, তুমি নিজেই লিখতে পারবে এখন। এটা যদি হয়ে যায় তাহলে এখন আমরা 6 নাম্বার কার্বনে প্রবেশ করব। হেক্সোস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেক্সোস। সংকেত কি? C6H12O6। এই হেক্সোসের মধ্যে বহুত লোক আছে, দেখি তো কি কি বলছে। হেক্সোসের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এই 4টাকে পাওয়া যায়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এই 4টাকে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আমি তোমাদের আগের দিনও বলছি, আবার বলতেছি। এখানে কাকে কাকে পাওয়া যায়? গ্লুকোজ, এখানে পাওয়া যায় ফ্রুক্টোজ, এখানে পাওয়া যায় গ্যালাক্টোজ, এবং এখানে পাওয়া যায় ম্যানোজ। প্রথমে কিছু তথ্য শিখে নাও। প্রত্যেকেরই কমন পরিচয় কি? এদের প্রত্যেকের কমন পরিচয় কি বলো? এই বাচ্চা লোক, এদের প্রত্যেকের কমন পরিচয় বল। এদের প্রত্যেকের কমন পরিচয় হচ্ছে C6H12O6। ওদের এই একে অপরের কি? আইসোমার্স। আইসোমার্স মানে কি? সমান, এটা একে অপরের সমান। ওকে, এখন এদের প্রত্যেকের কিছু কমন পরিচয় আমি তোমাদেরকে বলি। নাম্বার 1 কমন পরিচয় হচ্ছে গ্লুকোজ এর কিছু নাম আছে, এর কিছু সুন্দর নাম আছে। সেটা কি? প্রথম নাম, গ্লুকোজের প্রথম নাম গ্রেপ সুগার। কি নাম? গ্রেপ সুগার। এখানে অনেক এক্সট্রা ইনফো থাকবে। বা আঙ্গুরের শর্করা। গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা তার প্রথম নাম, গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে এই গ্লুকোজ অনেক জায়গায় পাওয়া যায় এই জন্যে, এবং রক্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তের সাথে সে খুব ভালো মিশে, রক্তের সাথে সে খুব ভালো মিশে, এই জন্য তাকে রক্ত শর্করা বলে। এই জন্য তাকে কি বলা হয়? রক্ত শর্করা বা ব্লাড সুগার। এই জন্য তাকে কি বলে? রক্ত শর্করা বা ব্লাড সুগার। বলে না ব্লাড সুগার বেড়ে গেছে, রক্তের সুগার বেড়ে গেছে, বলে না ডায়াবেটিস রোগীরা। তো অ্যাকচুয়ালি রক্তের সুগার বাড়া বলতে আসলে তাদের কি বোঝায়? রক্তের সুগার বাড়া বলতে তো তাদের ওই যে গ্লুকোজ লেভেল বাইরে গেছে, এটাই তো বোঝায়, তাই না? দাঁড়াও, তারপর একটু দেখি আর কি কি আছে। আঙ্গুরের শর্করা, গ্রেপ সুগার, ব্লাড সুগার পাশাপাশি ওকে দ্রাক্ষা শর্করা বলে। দ্রাক্ষা শর্করা, এই দ্রাক্ষার মানে কি আমি নিজেও জানি না। দ্রাক্ষার মানে কি আমি তোমাদের জেনে বলবো। দ্রাক্ষা শর্করা বলে একে, দ্রাক্ষা শর্করা। হোয়াট ইজ দ্য মিনিমাম অফ দ্রাক্ষা? তোমাকেও জানলে বলে দিও। এর আরেক নাম হচ্ছে কি? দ্রাক্ষা সুগার। এর আরেকটা নাম হচ্ছে কর্ন সুগার। কর্ন সুগার কারণ ভুট্টার মধ্যে পাওয়া যায় অনেক বেশি। আর এর আরেকটা নাম হচ্ছে ডেক্সট্রোজ। আরেক নাম যেমন গ্লুকন ডি, ডেক্সট্রোজ নামের কিন্তু গ্লুকোজ কিনতে পাওয়া যায় বাইরে। খেয়াল করে দেখছো? ডেক্সট্রোজ নামের গ্লুকোজ কিন্তু বাইরে বিক্রি করে। ঠিক আছে, দ্রাক্ষার মানে কি আমি জানি না, তোমরা কেউ জানলে আমার বললো দ্রাক্ষার মানে কি। এক্সট্রা ইনফো দিয়ে দিলাম তোমাদেরকে, এটা অনেকগুলো এক্সট্রা ইনফো কিন্তু। আচ্ছা, এবার আসি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কেন ফ্রুক্টোজ কারণ ফ্রুক্টোজকে ফলের রসে অনেক বেশি পাওয়া যায়। আর কিছু আছে কিনা ধরো দেখিনি দেওয়ার মতো। এদের বলা হয় ফলের চিনি, এদের বলা হয় ফলের চিনি। ফ্রুক্টোজ মধু আর ফলের রস অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে একে ফ্রুক্টোজ বলতেছি কারণ একে বলা হয় ফ্রুট সুগার। ফলের রস অনেক পাওয়া যায়, ফলের রস অনেক পাওয়া যায় বলে একে বলে ফ্রুট সুগার, বা একে ফলের চিনি বলা হয়। ফলের চিনি
বা একে মধুর চিনিও বলে, মধুর চিনিও বলে, জেনে রাখো। ম্যানোজ নেওয়া এখন তেমন আহামতো কিছু নাই। গ্যালাক্টোজ থেকে একটু মনে রাখবা, গ্যালাক্টোজ গ্লুকোজের সাথে মিলে ল্যাকটোজ নামক শর্করা তৈরি করে, যেটাকে দুধের শর্করা বলে। তো এই জন্যে গ্যালাক্টোজটা দুধের শর্করার জন্য ভালো, আর গ্যালাক্টোজটা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। স্নায়ু কোষ বা নিউরনের পুষ্টি যোগায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, মস্তিষ্কের সুন্দর বিকাশের জন্য কোন শর্করাটা দরকার? অপশন ছিল গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আর গ্লাইকোজেন। স্টুডেন্টরা ধুমায় গ্লুকোজ লাগাইছে, আনসার ছিল গ্যালাক্টোজ। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে কমন কিছু কথাবার্তা 6টা শর্করা নিয়ে, এবং এর প্রত্যেকেরই সংকেত আছে। ম্যানোজ নিয়ে তেমন কিছু লাগবে না, এমনিতে সংকেত আগের দিন তোমাদের আমি পড়াই দিয়েছিলাম। এখন আমরা সরাসরি কোথায় ঢুকবো? এদের স্ট্রাকচারে ঢুকে যাব। এখন দেখো তোমাদের তার মধ্যে আবার হেপ্টোজ আছে, অক্টোজ আছে, ননোজ আছে, ডেকোজ আছে, এটা একটু দেখাই দিই। হ্যাঁ, আমরা এখানে আবার পরে আসি, আমরা একটু হেপ্টোজে চলে যাই। এখানে আমরা একটু পরে আসি, এটা শেষ নেই কিন্তু, আমরা একটু হেপ্টোজে চলে যাই। 7টা কার্বন দিয়ে তৈরি হেপ্টোজ, C7H14O7। এখানে তো তেমন আহামরি কিছুই নেই, এই জন্য আমি তোমাদের এটা একটু দেখাই দিই। দেখো হেপ্টোজের মধ্যে তোমাদের বইয়ে দেওয়া আছে সেডো হেপ্টোলোস। তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে সিডো হেপ্টোলোস, এটা তোমাদের বইয়ে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তোমরা একটু নিজেকে জিজ্ঞেস করো তো, আগের যে নামগুলো আমরা শিখছি সেই নামের সাথে মিল রাখলে একে দেখে কি মনে হয়? অ্যালডিহাইড মনে হয় না কিটোন মনে হয়? বলো। আগের যে নামগুলো তোমরা পড়ছো ওটা দেখে এর পরিচয় কি মনে হয় তোমাদের কাছে? অ্যালডিহাইড মনে হয় না কিটোন মনে হয়? যেমন আমরা রাইবোস পড়ছি অ্যালডিহাইড, আর রাইবোলোস পড়ছি কি কিটোন। এরিথ্রোস পড়ছি অ্যালডিহাইড, আর এরিথ্রোলোস পড়ছি কিটোন। তাহলে সেই হিসেবে এটা কি হওয়া উচিত? অবভিয়াসলি কিটোন হওয়া উচিত, হয় না? অবভিয়াসলি কিটোন হওয়া উচিত। এবং সে কিটোস, সে আসলেই কিটোস। কিন্তু তোমরা তোমাদের আবুল হাসান স্যারের বইটা বের করো, দেখো তো কি লিখছে হেপ্টোজের মধ্যে। 7 কার্বমিষ্ট মনোস্যাকারাইড হলো হেপ্টোজ, সেডো হেপ্টোলোস একটি অ্যালডোজ শর্করা। ভুল। এটা কিটোজ শর্করা। আর অ্যালডোজটার নাম কি জানো? অ্যালডোজের নাম হচ্ছে গ্লুকোহেপ্টোজ। কারেকশন করে নাও, অ্যালডোজের নাম হচ্ছে গ্লুকোহেপ্টোজ। সিডোহেপ্টোলোসটা এটা, ঠিক আছে? সিডোহেপ্টোলোসটা কি অ্যালডিহাইড না কিটোন। সিডোহেপ্টোলোসটা আসলে অ্যালডিহাইড না, কি হবে? কিটোন হবে। কারেকশন করছো? করছো? আচ্ছা, আঙ্গুরকে শর্করা ভাষায় দ্রাক্ষা বলে। ও, সংস্কৃত ভাষায় দ্রাক্ষা বলে, জানতাম না। আচ্ছা, সুন্দর তথ্য জানলাম। আঙ্গুরকে সংস্কৃত ভাষায় দ্রাক্ষা বলে, জোস, আমি জানতাম না। থ্যাংক ইউ। তাহলে আঙ্গুরকে সংস্কৃত ভাষায় দ্রাক্ষা বলে, তাহলে এটা সুন্দর জিনিস জানলাম আমরা। আঙ্গুরকে সংস্কৃততে দ্রাক্ষা বলে। এটা কিন্তু এক্সট্রা ইনফো, এটা কোনো ইনফোই না, এমনি জানাইলাম। এটা হচ্ছে এনটিকে, এটা এনটিকে মানে কি? নাইস টু নো, জেনে রাখলে ভালো। আচ্ছা, এখন প্রশ্ন করছো পরীক্ষা আসলে কি দেখাবো? অবশ্যই কিটোজ দেখাবা, এটা অবশ্যই কিটোজ দেখাবা। দেখো তোমাদের দেখাই স্ট্রাকচার, বাচ্চা পারবে, জেনে গেছো তোমরা এখন কিটোজ। 1 2 3 4 5 6 7।
দ্যাটস ইট। 1 2 3 4 5 6 7, এই 1 2 3 4 5 6 7, এই হচ্ছে কিটোন। এখন এক্সট্রা ইনফো জেনে রাখো, এক্সট্রা ইনফো, এটা এক্সট্রা ইনফো এবং জেনে রাখলে ভালো। সেটা কি? সিডাম একটা গাছের নাম, সিডাম স্পেসিস। সিডাম এসপি উদ্ভিদে, সিডাম এসপি উদ্ভিদে সেডো হেপ্টোলোস প্রথম পাওয়া যায়। এই উদ্ভিদ থেকে প্রথম এটাকে পৃথক করা গেছে। এই সিডামের নাম থেকে এটার নাম কি হয়েছে? সিডো হেপ্টোলোস। তোমরা বলতে পারো ভাই সিডাম গাছটা আসলে কি? কই লিখব? সিডাম গাছটা অ্যাকচুয়ালি সিডাম গাছটা হচ্ছে সর্পগন্ধা। নাম শুনছো না? নাম তো শুনছো, দেখছো, নেটে সার্চ করো সর্পগন্ধা লিখে, তাহলে পেয়ে যাবা। সর্পগন্ধা গাছ লিখে নেটে সার্চ করো, তাহলে পেয়ে যাবা। বা সিডাম এসপি লিখে সার্চ করো, তাহলেই হয়ে যাবে। সিডাম এসপি লিখে সার্চ করো, তাহলে পেয়ে যাবা সর্পগন্ধা। এই সর্পগন্ধাটা ওষুধি গাছ। এই সর্পগন্ধা গাছ থেকে প্রথম এটাকে পাওয়া গেছিল না, মানে সেডোহেপ্টোলোস। ঠিক আছে? আর এটা অ্যালডোসটা তো তোমায় বলে দিলাম, অ্যালডোসটা, এটা অ্যালডোস যেটা, সেটার নাম কি হবে? কি বললাম? গ্লুকোহেপ্টোস। গ্লুকোহেপ্টোস। ওকে, আচ্ছা, এবার তোমাদের কিছু এক্সট্রা ইনফো দিয়ে ভরাই ফেলবো। এখন তোমাদের কিছু এক্সট্রা ইনফো দিয়ে ভরাই ফেলবো, যেগুলো তোমাদের আবুল হাসান সাহেবের বইয়ের মধ্যে নাই, কিন্তু তোমাদের জানা উচিত এটা। সেটা কি? আমরা তো 7 পর্যন্ত দেখছি, আমরা অক্টোস শুনছি না? অক্টোস, অক্টোস শুনলেই কার্বন কয়টা কার্বন? C8 H16 O8। এর নাম জানি আমরা গ্লুকো অক্টোস, এর নাম গ্লুকো অক্টোস। তারপর আমরা ননোস দেখছি, ন্যানোস, ন্যানোসের সংকেত কি? C9 H18 O9। এর নাম কি? ননোগ্লুকোস, গ্লুকো ন্যানোস। এর নাম কি? গ্লুকো ননোস। আর ডেকোজও পড়ছি আমরা, ডেকোজ, এটা কি? C10 H20 O10। এর নাম কি? গ্লুকোডেকোস। এগুলো এক্সট্রা ইনফো, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে দেয় নাই, আমি দিয়ে দিলাম। ओके, एक्स्ट्रा इन्फो। अब आएगा मजा। কেন? কারণ এখন আমরা সরাসরি কোথায় চলে যাব? সরাসরি আমরা গ্লুকোজের স্ট্রাকচারে চলে যাব। আমরা এখন গ্লুকোজটাকে সুন্দর করে শিখব। গ্লুকোজ সম্পর্কে যা যা জানা সম্ভব সব আমরা দেখব। ওকে, আসো এবারে আমরা পুরোপুরি 6 কার্বনে মন দিতে পারবো। গ্লুকোজ এর স্ট্রাকচারটা এতটাও সহজ না, একটু পেঁচানো। খেয়াল করো, প্রথমে আমরা চেইন স্ট্রাকচার দেখব। চেইন আকারে কার্বন কয়টা? 6টা। 1 2 3 4 5 6। ভালো করে দেখো, 6 কার্বন। কয় কার্বন? 6 কার্বন। গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। ঠান্ডা মাথায় দেখতে হবে। 1 নাম্বার, 2 3 4 5 6। আমরা জানি লাস্টের কার্বনে আমরা কি বসে দিতে পারি? CH2OH বসে দিতে পারি। এই 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড। বাকি হাতগুলাকে কিভাবে ফিল আপ করবো? আগেরগুলো তো এক টান দিয়ে একদিকে OH বসাই দিয়েছি, একদিকে H বসাই দিয়েছি। এখানে কি তা করা যাবে না? কারণ গ্লুকোজের পলিমার অনেক, সমাণু অনেক। এখানে একটা এই যে এরকম একটা ইমাজিনারি লাইন কল্পনা করবা। এভাবে একটা লাইন কল্পনা করবা, ইমাজিনারি লাইন কল্পনা করবা। কর্নারগুলোতে কি বসবে? OH বসবে। কর্নারগুলোতে কি বসবে? OH বসবে। OH, এই কর্নারে বসবে OH। এরপরেরটা নিয়ে এত প্যারা নাই, ঠিক আছে? এরপর এগুলো নিয়ে এত মাথা ব্যথা না। বাকিগুলো H, গুনে দেখো CH3 হয়ে গেছে। এই যে এই জিনিস একটু মাথায় রাখবা, এইগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই।
ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 5 নাম্বার কার্বনটা আবার অনেকে বলে এটা সব থেকে অবহেলিত, না এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এ অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। এখন একটা কনসেপ্টে আমরা চলে আসবো, সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। আমরা প্রথমে জানছি যে শর্করাগুলো অনেক সমানুতা দেখায়, এখন আমরা জানবো শর্করাগুলো অনেক আলোক সক্রিয় সমানুতা দেখায়। মনে আছে আগের দিন বলছিলাম আলোক সক্রিয় সমানুতা পড়াবো নেক্সট ক্লাসে, সেখানে আমরা ঢুকবো আলোক সক্রিয় সমানুতা। এখন আমরা আরো গভীর গভীর আলোচনায় চলে যাব। খেয়াল করো, এই গ্লুকোজটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। এই গ্লুকোজটার নাম হচ্ছে ডি গ্লুকোজ। আমরা আরেকটা গ্লুকোজ আঁকাবো, ছয়টা কার্বন, 1 2 3 4 5 6। 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড, বাকি কার্বনে এই যে জিগজ্যাগ। এইভাবে একটা অ্যাঙ্গেল কল্পনা করবো, তাই না? এইভাবে অ্যাঙ্গেল কল্পনা করলে এখানে হবে ওইচ, এখানে হবে ওইচ, এখানে একটা, এখানে একটা, বাকি হলো এইচ। তাহলে এটাও গ্লুকোজ। কিছু কি পার্থক্য দেখা যাচ্ছে? কোনো জায়গায় কি পার্থক্য দেখতে পারতেছো? দেখো তো, এনিওয়্যার এনি ডিফারেন্স? এখানে সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম। এই 5 নাম্বার কার্বনে একটা ডিফারেন্স আছে, এই 5 নাম্বার কার্বনে দেয়ার ইজ এ ডিফারেন্স। নিচেও কিন্তু সেম, 5 নাম্বার কার্বনে একটা ডিফারেন্স হয়ে গেছে। 5 নাম্বার কার্বনে এইখানে ওয়েস্টটা আছে ডান দিকে, আর এখানে ওয়েস্টটা আছে বাম দিকে। এই জন্যে সে এখন হয়ে গেছে এল গ্লুকোজ, সে এখন হয়ে গেছে এল গ্লুকোজ। তার মানে আমরা এতক্ষণ জানলাম যে একটা শর্করা অনেক সমাণু থাকতে পারে, যেমন C6H12O6 এর মধ্যে গ্লুকোজও হইতে পারে, ফ্রুক্টোজও হইতে পারে, গ্যালাক্টোজও হইতে পারে, ম্যানোজও হইতে পারে, সবাই C6H12O6। একটু যেটা দেখলাম আমরা, একটু যেটা দেখে আসলাম যে এরা প্রত্যেকে C6H12O6 মানে সমাণু। এখন আমরা নতুন আরেক জিনিস দেখে ফেললাম, সেটা কি এক গ্লুকোজেরই দুটো সমাণু, একটা ডি একটা এল। ভাবা যায়? এই গ্লুকোজেরই দুইটা সমাণু, একটা ডি একটা এল। 5 নাম্বার কার্বনের ওয়েস্টটা ডান দিকে থাকলে ডি, বাম দিকে বা লেফট সাইডে থাকলে এল। আমি কেমন মনে রাখতাম? ডান ডি, লেফট এল মনে রাখতাম। আসলে লেফট আর ডান এরকম ব্যাপারটা না, বাট মনে রাখার টেকনিক। এরা আলোক সক্রিয় সমাণু, এরা শুধু সমাণু না, এরা অপটিক্যাল আইসোমার। এরা অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার্স, আলোক সক্রিয় সমাণু। এখন আমাদের নতুন একটা কনসেপ্ট শিখতে হবে, কনসেপ্ট অফ কাইরাল কার্বন। কনসেপ্ট অফ কাইরাল কার্বন, কাইরাল কার্বনের কনসেপ্টে যেতে হবে এখন আমাদের। ঠিক আছে, পিওর কেমিস্ট্রি। যখন কোনো কার্বনের 4 হাতে 4টা উপাদান থাকে, যখন কোনো কার্বনের 4 হাতে 4 ধরনের উপাদান থাকে, তখন সেই কার্বনটাকে কাইরাল কার্বন বলে। যখন কোনো কার্বনের 4 হাতে 4 রকমের উপাদান থাকে, তখন সেই কার্বনটাকে কাইরাল কার্বন বলে। খেয়াল করো, এখানে আছে অ্যালডিহাইড, এখানে আছে আর মানে এনিথিং, আর কুড বি এনিথিং, এদিকে আছে হাইড্রোজেন, এখানে ওএইচ। সুতরাং এই মাঝখানের কার্বনটা কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন হওয়ার শর্ত হচ্ছে 4 হাতে 4টা জিনিস থাকতে হবে। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সে কাইরাল কার্বন হইতে পারবে না। কেন পারবে না? খেয়াল করো, কোনো কার্বনে যদি দ্বিবন্ধন থাকে, এটার দিকে খেয়াল করো, এটা মিনিং তো এটাই, তাই না? এই যে এখানে 1 নাম্বার কার্বনটা খেয়াল করো, 1 নাম্বার কার্বনের মিনিং, এই যে CHO মানে কি? এই যে CHO, আর এই নিচের পুরোটুকুকে আমি আর ধরছি, আর এই নিচের এই পুরোটুকুকে আমি আর ধরছি, যে এইটুকু পুরোটাকে আমি আর ধরছি, আর এই হচ্ছে CHO। খেয়াল করো কেন এটা কাইরাল কার্বন না, কারণ এখানে এক হাতেই তো 2টা কার্বন ওয়েস্ট হয়ে গেছে, এই জন্য এখানে কাইরাল কার্বন না। কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 4 হাতে 4 জিনিস। এটুককে আমি আর ধরছি, এই যে এটুকু আমি আর ধরছি, বাট বাকিটা কাইরাল কার্বন হয় নাই। তাহলে এখানে এটা কাইরাল কার্বন না,
কিন্তু এটা কায়াল কার্বন, খেয়াল করো এটা কিন্তু কি কায়াল কার্বন, কারণ খেয়াল করো উপরে সিএইচও, এদিকে ওইচ, এদিকে এইচ, আর এখানে একটা ডিফারেন্ট জিনিস, নিচে পুরাই ডিফারেন্ট জিনিস। ইভেন এটাও কায়াল কার্বন, কেন? এদিকে এইচ, এদিকে ওইচ, উপরে একটা ডিফারেন্ট জিনিস, নিচে আরেকটা ডিফারেন্ট জিনিস। এটাও কায়াল কার্বন, কারণ উপরে এক জিনিস, নিচে আরেক জিনিস, এটাও এক জিনিস, এটাও এক জিনিস। এইটাও কায়াল কার্বন, এটা আবার কায়াল কার্বন না, এটা কিন্তু কায়াল কার্বন না, এটা কিন্তু কায়াল কার্বন না। কেন? খেয়াল করো উপরে ধরো আর, এই যে এইটা, এটাকে এই উপরটুকু ধরো আর ধরলাম, এই যে এটুকু ধরো আর ধরলাম, এই যে আর, তাহলে এটা হচ্ছে সেই কার্বন যার 3টা হাত, এখানে আছে ওএইচ, কিন্তু এখানে 2টা এইচ। তুমি আয়নকে কায়াল কার্বন বলবা। তাহলে 6 নাম্বারটা কিন্তু কায়াল কার্বন না। তাহলে এই পুরো গ্লুকোজের মধ্যে কায়াল কার্বন কতটুকু বলো? এই গ্লুকোজের মধ্যে কায়াল কার্বন কতটুকু? 2 থেকে 5, 2 থেকে 5। তাহলে এটা কিন্তু নট কাইরাল, নট কাইরাল, এটাও নট কাইরাল, কিন্তু এটা কাইরাল। তাহলে 4টা কায়াল কার্বন পাইছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, দূরবর্তী কায়াল কার্বন কোনটা বলো? এই যে এই দুটা, যেমন এটা কায়াল কার্বন, এটা কায়াল কার্বন, এটা কায়াল কার্বন, এটা কায়াল কার্বন, দিস ইজ নট কায়াল, দিস ইজ নট কায়াল, 1 আর 6 কায়াল না। এটা ডি গ্লুকোজ, এটা এল গ্লুকোজ। দূরবর্তী কায়াল কার্বন কয় নাম্বার? 1 এটা, তাহলে 2 দূরবর্তী এটা, তাহলে 5 নং কার্বন দূরবর্তী কাইরাল কার্বন। 5 নং কার্বন দূরবর্তী কাইরাল কার্বন, এবং এই 5 নং কার্বন দূরবর্তী কাইরাল কার্বনই আলোক সক্রিয় সমানতা তৈরি করে। আলোক সক্রিয় সমানুতা তৈরি করে, দেখায়। সবসময় দূরবর্তী কায়াল কার্বনটাই আলোক সক্রিয় সমানুতা দেখাবে। এটা যার ক্ষেত্রেই হোক, রাইবোজের ক্ষেত্রেও প্রযোজ্য, এর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রে দূরবর্তী কায়াল কার্বনটাই আলোক সক্রিয় সমানুতা দেখাবে। আগের ক্লাসে একদিন বলছিলে না বেচারা 5 নম্বর কার্বন, যার কোনো মূল্য নাই। আজকে বুঝছো 5 নম্বর কার্বন বেচারা নাকি? আজকে বুঝছো 5 নম্বর কার্বনটিকে আসলে বেচারা না। 5 নম্বর কার্বনটা বলছো আচ্ছা। এখন আরেকটা কনসেপ্ট তো বাকি রয়ে গেল ভাইয়া। কাইরাল কার্বন বুঝলাম, কিন্তু আলোক সক্রিয়তা তো এখনো বুঝি নাই। এটা বুঝে গেছি এরা একে অপরের সমানু। আলোক সক্রিয়তা তো স্যার এখনো বুঝি নাই। আলোক সক্রিয়তা কি? আরেকটা কেমিস্ট্রি কনসেপ্টে যাইতে হবে। তোমাদের কেমিস্ট্রি টিচারদেরকে আমার আরেকটা থ্যাংক ইউ জানাই দিও। তাদেরকে বললো যে শুভ্র ভাই থ্যাংক ইউ জানাতে বলছেন। কাইরাল কার্বন শিখাই ফেলছি, সমানুতা শিখাই ফেলছি, এখন পোলারোমিটার শেখাবো। জৈব যৌগের অর্ধেক মানে অর্ধেক প্রেশার তোমাদের কমাই দিলাম। এখন তোমাদের শেখাবো পোলারোমেট্রি। পোলারোমেট্রি আর এত ডিটেলস আলোচনা এই শুধুমাত্র এই বায়ো মিশনেই তুমি পাবা, ঠিক আছে? আর তোমাদের জন্য যেই ইয়েটা আমি বানাচ্ছি, প্র্যাকটিস শিট বানাচ্ছি, এই প্র্যাকটিস শিট তোমাদেরকে অন্য কোনো কেউ দিতে পারবে কিনা এই চ্যাপ্টারের জন্য আমার ডাউট আছে। কারণ শর্ট সিলেবাসে কত বছর ধরে হয় নাই, শর্ট সিলেবাসে মানে কত বছর ধরে শর্ট সিলেবাসের বাইরে এইসব চ্যাপ্টার পড়ানো হয় না। গাইড বইও মনে করো যে ভালো করে তৈরি নেই। ওকে, আচ্ছা। তো এখন আমরা পোলারোমেট্রি শিখবো, পোলারোমিটার যন্ত্র। এই যন্ত্রের নাম হচ্ছে পোলারোমিটার। এই যন্ত্রের নাম কি? পোলারোমিটার। পোলারোমিটার, পোলারোমিটার যন্ত্র। এই পোলারোমিটার যন্ত্রে কি হয়? এই পোলারোমিটার যন্ত্রে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট দ্রবণ তোমাকে স্পেসিফিক রাখতে হবে। এই পোলারোমিটার যন্ত্রে একটা চেম্বার থাকে, জায়গা থাকে এরকম একটা জায়গা। এই জায়গাটায় এখানে একটা জায়গা থাকে যেখানে নির্দিষ্ট তাপমাত্রা হুইচ কুড বি 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং নির্দিষ্ট দ্রবণ হুইচ ইজ সোডিয়াম দ্রবণ।
সোডিয়ামের দ্রবণ। এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে না, কিন্তু এগুলো কিছুই মুখস্থ করতে যাবে না। নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট দ্রবণ দিবা, দিয়ে এটার মধ্যে তুমি এখন গ্লুকোজ রাখবা। কোন গ্লুকোজ রাখবা? তুমি ডি গ্লুকোজ রাখবা। তুমি কোন গ্লুকোজ রাখবা? ডি গ্লুকোজ রাখবা। ডি গ্লুকোজ ওই দ্রবণের সাথে মিক্স করে আর কি, ওই দ্রবণের সাথে মিক্স করে তুমি কি রাখলা? ডি গ্লুকোজ রাখলা। কি গ্লুকোজ? ডি গ্লুকোজ রাখলা। ডি গ্লুকোজের একটা দ্রবণ দিলা, অর্থাৎ 20 ডিগ্রি তাপমাত্রা, এখানে সোডিয়ামের দ্রবণ অলরেডি আছে, তার মধ্যে কি মিশাইলা? তুমি ডি গ্লুকোজটাকে রাখলা। রাখার পরে এই পোলারিমিটার যন্ত্রের এইখানে একটা পোলারাইজার আছে। পোলারাইজার যে কোনো আলোকে এক বর্ণ করে দেয়, অর্থাৎ এক বর্ণী আলো তোমাকে ফেলাইতে হবে। এক বর্ণী আলো তোমাকে কি করতে হবে? এক বর্ণী আলো ফেলাইতে হবে। এক বর্ণী আলো মানে বুঝো? এক বর্ণী আলো মানে কি বোঝো? বোঝো এক বর্ণী আলো মানে কি? আলোর কালার কয়টা? বেনিয়া সহ কলা। সাদা আলোর মধ্যে কয়টা রং আছে? 7টা রং আছে। সাদা আলোর মধ্যে কয়টা রং আছে? 7টা রং আছে। এই 7টা রঙের মধ্যে তোমাকে একটা রং নিতে হবে, যে কোনো একটা। একটা রং তুমি নিলা, সেটা কি? লাল। সেটা কি? লাল। এই লালটাকে পোলারাইজারের মেথডে দিবা এবং সে এই গ্লুকোজের ভিতর দিয়ে যাবে। এই লাল আলোটাকে তুমি পোলারাইজার মেশিনে দিবা এবং সে কার ভিতর দিয়ে যাবে? এই গ্লুকোজের ভিতর দিয়ে যাবে। কার ভিতর দিয়ে যাবে? এই গ্লুকোজের ভিতর দিয়ে যাবে। গ্লুকোজের ভিতর দিয়ে যাবে। যাওয়ার পরে সে কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। ডি মানে ডান, মানে ক্লকওয়াইজ, ঘড়ির দিকে। কোন দিকে? ঘড়ির দিকে। ঘড়ির দিকে। ঘড়ির দিকে কোনটা? এটা, রাইট? ডান দিকে। ডান দিকে এই আলোটাকে ঘুরাই দিবে। ডান দিকে আলোটাকে কি করে দিবে? ঘুরাই দিবে। এবং শুধু ঘুরাবে না, শুধু ঘুরাবে না, এখানে একটা ব্যাপারও আছে। জাস্ট ঘুরাবে যে ব্যাপারটা এরকম না, নির্দিষ্ট মাত্রায় ঘুরাবে। বান্ন ডিগ্রি কোণে ঘুরাই দিবে। কত ডিগ্রি কোণে? 52 ডিগ্রি কোণে ঘুরাই দিবে আলোটাকে। 52.52 আলোটাকে 52.7 ডিগ্রি কোণে ঘুরাই দিবে। কই জানি লিখছিলাম? 52.7 ডিগ্রি কোণে ঘুরাই দিবে আলোটাকে। এইভাবে ঘুরাই দিবে আলোটাকে। আচ্ছা, একটু অল্প ঘুরাই, এত বেশি ঘুরাইলে তো আবার সমস্যা। 52.7 ডিগ্রি কোণে আলোটাকে ঘুরাই দিবে। এটাকে প্লাস চিহ্ন বলা হয়, যে ডান দিকে ঘুরে তাহলে প্লাস চিহ্ন। ঠিক আছে, এইগুলো একটা কাহিনী। এখন তুমি সেম কিচ্ছাটা, এই সেম কাহিনীটা তুমি কি করবা? রিপিট করবা। সেম কাহিনীটা এখন তুমি রিপিট করবা, কিন্তু এবার তুমি কেমন রিপিট করবা? সেম কাহিনীটাকে তুমি রিপিট করতে যাচ্ছ, পোলারাইজার নিবা, পোলারোমিটার নিবা, সেম কাহিনীটাকে তুমি রিপিট করতে যাচ্ছ। সেম কাহিনীটাকে তুমি রিপিট করতে যাচ্ছ, ঠিক আছে? কিন্তু এবার তুমি ডি গ্লুকোজ নিবা না। এবার তুমি ডি গ্লুকোজ নিবা না। এবার তুমি ডি গ্লুকোজ নিবা না। এবার নিবা তুমি কত? কি গ্লুকোজ? এল গ্লুকোজ। এবার তুমি নিবা এল গ্লুকোজ। এল গ্লুকোজ। এল ফর ল্যাভেরো রোটেটরি। ল্যাভেরো রোটেটরি গ্লুকোজ। এবারও আলোটা বাঁকবে, এবারও আলোটা বাঁকবে, কিন্তু 52.7 ডিগ্রি বিপরীতে ভাগবে। এবার ওটা বাঁকবে, কিন্তু 52.7 ডিগ্রি বিপরীতে ভাগবে। 52.7 ডিগ্রি বিপরীতে বাঁকবে। এটাকে বলা হবে -52.7 ডিগ্রি সেলসিয়াস, না ডিগ্রি। অ্যান্টাই ক্লকওয়াইজ। অ্যান্টাই ক্লকওয়াইজ, দ্যাট ইজ আলোক সক্রিয় সমানুতা। ঠিক আছে, অপটিক্যাল আইসোমার। জাস্ট দুইটাই গ্লুকোজ, একটা ডি আর একটা এল, পার্থক্য এইটুকু আর কিছু না। দুইটাই C6H12O6, দুইটাই গ্লুকোজ। খালি 5 নাম্বার কার্বনে এদিক সেদিক হওয়ার কারণে সে এক বর্ণী আলোকে ঘুরাই দিচ্ছে।
সে এক বর্ণীয় আলোকে কি করে দিচ্ছে, ঘুরে দিচ্ছে। একটা আলোকে সে পাঠাচ্ছে ক্লকওয়াইজ, আরেকটা আলোকে সে ঘুরাই দিচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, উল্টো দিকে, আলোক সক্রিয় সময়তা। পুরোটাই কনসেপ্ট, পুরোটাই কনসেপ্ট। এই কত ডিগ্রি ঘুরাচ্ছে এগুলো তোমাদের লাগবে না, কি তাপমাত্রা এগুলো তোমাদের লাগবে না, সোডিয়াম এটাও তোমাদের লাগবে না, পুরোটাই কনসেপ্ট। ওকে, এক বর্ণীয় আলো হলে হবে না কিন্তু, সরি সাদা আলো হলে হবে না কিন্তু, এক বর্ণীয় আলো দিতে হবে, লাল হোক নীল হোক, একটা বর্ণ লেজার লাইটের মতো একটা হইতে হবে, ঘুরাই দিবে। ওকে, মনে থাকলো? এই হচ্ছে দূরবর্তী কার্বন কার্বনের হিসাব। এখন দূরবর্তী কার্বন কার্বনের লাস্ট যে জিনিসটা পড়ায় আজকে আমি ক্লাস শেষ করব, সেটা হচ্ছে এর দ্বারা অনেক কিছু হইতে পারে, এর দ্বারা অনেক কিছু হইতে পারে। ও বাই দ্য ওয়ে, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ তো দেখলাম, তাই না? ডি গ্লুকোজ তো এল গ্লুকোজ তো দেখলাম। এর মধ্যে যেটা ডি গ্লুকোজকে বলা হয় ডেক্সট্রোজ, ডি গ্লুকোজকে বলা হয় ডেক্সট্রোজ। আর প্রকৃতিতে উদ্ভিদে সবই ডি গ্লুকোজ, উদ্ভিদে সবই ডি গ্লুকোজ, উদ্ভিদে সবই ডি গ্লুকোজ, উদ্ভিদে এল গ্লুকোজ নাই বললেই চলে। এই দুটো কথা ভালো করে জায়গায় রাখো, এই দুটোই হচ্ছে এমসিকিউতে লাগবে। উদ্ভিদে সবই ডি গ্লুকোজ, একে ডেক্সট্রোজ নামে ডাকা হয়, উদ্ভিদে সবই ডি গ্লুকোজ। এই যে আমরা বাজার থেকে কিনে খাই না, গ্লুকন ডি, গ্ল্যাক্সোজ ডি, এই ডি এরই উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এখন আসো C6H12O6 নিয়ে আমরা আরও কিছু জিনিস জানবো। সি 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 1 2 3 4 5 6, এখানে হচ্ছে অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডটাকে একটু আমি ভেঙে দেখাবো এখন। এ হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে অ্যালডিহাইড। এখানে CH2OH লিখে দেবো ডাইরেক্ট, CH2OH। আর ডি গ্লুকোজ মানে ওয়েস্টটা ডান দিকে, ডি গ্লুকোজ মানে ওয়েস্টটা ডান দিকে। নিঃসন্দেহে এটা একটা ডি গ্লুকোজ, মানে উদ্ভিদের ডি গ্লুকোজই পাওয়া যায়, ডান দিকে আছে। কি করব দেখো, 5 নাম্বার কার্বনটা সব থেকে দূরবর্তী কায়াল কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এখানে বিশাল কাহিনী হয়ে যাবে, এখন বড় কাহিনী হয়ে যাবে। কি কাহিনী হবে তার আগে থেকে আমি একটু প্রিপেয়ার করে রাখি সব কিছু। কার্বন 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 কার্বন, মানে কার্বনগুলোকে একটু সাজাচ্ছি আমি একটু অন্যভাবে। মানে কার্বনদের ইচ্ছা হলো ওরা একটু রেলগাড়ি ঝমাঝম খেলবে, কার্বনদের ইচ্ছা হলো কি ওরা একটু রেলগাড়ি ঝমাঝম খেলবে। তাই দেখো, এই যে 1 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার, এই যে 5 নাম্বার, এই যে 6 নাম্বার। ঠিক আছে, ওদের মন চাইছে ওরা একটু রেলগাড়ি ঝমাঝম খেলবে, এই যে খেললো। এই 6 নাম্বারটা, এই যে উপরে 6 নাম্বারটা। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই 1 নাম্বার কার্বনে রেলগাড়ি ঝমাঝম খেলতে খেলতে 1 নাম্বার কার্বনের একটা হাত ভেঙে গেল। কার্বন এই একটা হাত ভেঙে যাওয়ার ফলে এই একটা হাত ছুটে এরকম নিচে আলগা হয়ে গেল, 4টা হাত যেহেতু কার্বনের, এবং এই অক্সিজেনের একটা হাত আলগা হয়ে গেল। ভালো করে বুঝো, রেলগাড়ি ঝমাঝম পাপিসলা আলুর দম। 1 নাম্বার কার্বনের যে অ্যালডিহাইড ছিল, সেই অ্যালডিহাইডটা অক্সিজেনের সাথে ডাবল বন্ধন দিয়ে যুক্ত ছিল, এই যে এরকম এরকম ছিল না ব্যাপারটা। কার্বনের 2টা হাত আর অক্সিজেন 2টা হাত মিলিত হয়ে গেছে, এখানে একটা হাত ভেঙে গেল। কার্বনের একটা হাত ওপেন হয়ে যাবে আবার, কারণ কার্বনের তো হাত 4টা আর অক্সিজেনের হাতটা ওপেন হয়ে যাবে। এটাই করছে। অ্যান্ড এই দেখা দেখি 5টা মনে করছে কি আমার তো পাওয়ার অনেক, আমার তো কি অনেক, পাওয়ার অনেক। আমি যে এই ওয়েসটা কি চিন্তা করছে, এই ওয়েসটা চিন্তা করছে আমি এখানে না বসে থেকে আমি এখানে যুক্ত হয়ে যাই, কারণ তার তো পাওয়ার অনেক, সে এই ফাঁকায় এখান থেকে এখানে যে যুক্ত হয়ে গেছে। আর এই যে এইভাবে কানেক্ট হয়ে গেছে, 1 আর 5 কানেক্ট হয়ে গেছে, 1 আর 5 কি হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। তাহলে দেখো ব্যাপারটা কি হইলো, কি হইলো দেখো, এই যে কার্বনের সাথে অক্সিজেনটা, এই সেই অক্সিজেন, এই যে কার্বনের সাথে অক্সিজেন।
আর এই হচ্ছে 1 আর 5, এই 1 আর এই 5, এই দেখো 1 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন, মাঝখানে অক্সিজেন। খেয়াল করো, এই 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন, অক্সিজেন অক্সিজেন, আর ঘুরে এই 5, 1 ও 5, 1 ও 5, 5-এর উপর 6, রিং হয়ে গেছে। এখন প্রত্যেকটা কার্বনে 4টা করে হাত দাও, 4টা করে হাত, কোনো সমস্যা নাই। এই যে একবার ডানে বামে হয় তখন উপর নিচে হবে, আগেবার ডানে বামে হয়তো উপর নিচে হয়েছে, আগেবার যেটা ডানে বামে হয়তো এটা উপর নিচে হয়েছে, স্বাভাবিক না? এখন তো ডান বাম বলতে কিছু না, এখন যা আছে সব উপর নিচে। হায় রে জ্বালা, এখন তো উপর নিচে। খেয়াল করো কি হবে, এখন কেমনে বসাবো? যে ডান দিকে আছে সে নিচে চলে যাবে, যে ডান দিকে আছে সে নিচে চলে যাবে। ডান দিকে কি আছে? এটা কিন্তু ডান দিকে না, এটা উপরে ওই দিকে। ডান দিকে কি আছে? 1 নম্বরের ওইচ, এটাকে নিচে দিয়ে দিই। এখানে এখানে 2 নম্বর কেমন ডান দিকে কি আছে? ওইচ, তাহলে এটা নিচে চলে যাবে। 3 নম্বর কেমন ডান দিকে কি আছে? এইচ, তাহলে এটা নিচে চলে যাবে। 4 নম্বর কেমন ডান দিকে কি আছে? ওইচ, এটা নিচে চলে যাবে। 5 নম্বর কেমন বাকি আছে একটা খালি এইচ, তাহলে এখানে এইচ দিয়ে দাও। বাকিগুলো দেখো, এখানে ওইচে যাবে না, এখানে এইচ হবে। এখানে এইচ মানে এখানে ওইচ, এখানে এইচ মানে এখানে ওইচ, এখানে ওইচ মানে এখানে এইচ। খেয়াল করো, 1 নাম্বার কার্বনের বামে কি আছে? 1 নাম্বার কার্বনের বামে মানে উপরে কি আছে? এইচ। 2 নাম্বার কার্বনের বামে কি আছে? এইচ, এই যে 2 নাম্বার কার্বনের উপরে এইচ। 3 নাম্বার কার্বনের বামে কি আছে? ওইচ, এই যে 3 নাম্বার কার্বনের উপরে ওইচ। 4 নাম্বার কার্বনের বামে কি আছে? এইচ, এই যে 4 নাম্বার কার্বনের উপরে এইচ। আর 5 নাম্বার কার্বনে বাকি আছে একটা এইচ। 5 নাম্বার কার্বনে তো নাই একটা এইচ ছাড়া কিছু। রিং স্ট্রাকচার। বাই দ্য ওয়ে, 1 কে যদি নিচে না দিয়ে উপরে দিয়ে দিই তাহলে আবার গ্লুকোজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটাকে বলা হয় আলফা গ্লুকোজ। এই 1 নাম্বার কার্বন ওয়েস্টটাকে যদি আমি ঠেলা উপরে পাঠাই দিই, মানে যদি আমি এরকম করি, জাস্ট জায়গা অদল বদল করি, তাহলে এটা বিটা গ্লুকোজ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিটা গ্লুকোজ হয়ে যাবে। অনেক কিছুই সম্ভব, এগুলো নেক্সট ক্লাসে, আজকে আর বেশি কিছু না। এটাও তোমরা আপাতত কনসেপ্টের মধ্যেই ফেলায় রাখো, নেক্সট ক্লাসে এটা ডিটেল জানবো। এটাকে আপাতত আমরা কনসেপ্টের মধ্যে ফেলায় রাখি, নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করব। নেক্সট ক্লাস ঠিক এই জায়গা থেকে শুরু হবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করব, আজকের মতো এখানেই শেষ করব। আরও একটু বাকি ছিল, তাহলে শেষ হইতো, বাট আর কন্টিনিউ করবো না আজকে। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব।